হবে বাসর ঘরে বউয়ের হাতে স্বামী খুন। এটা হবে আমাকে বিয়ে করার শাস্তি। পালানোর সময় বাসায় ফোন রেখে গেছিলাম, সেটা বাবার হাতে পড়ায় ধরা খেয়েছি। বাবা সৃজনকে কল করে ওকে ভয় দেখিয়ে এসব করেছে। আর সৃজনদের বাসায় নাকি আজ একটা অনুষ্ঠান ছিল, সেই সুযোগে। তোর মতো শয়তানের সঙ্গে সারা জীবন কাটাতে হবে এটা ভাবলেই আমার কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কি করব আমি এখন? আয় আমরা বাসর করি, তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। কি? না মানে বলিসি, অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়। আমি ঘুমাইলাম। হিমুর সাথে এমনটা হবে তা কখনো ভাবেনি সে। সে ভাবছে বিয়ে মানে তো স্বামীর দাসী হয়ে থাকা। আমি আর আগের মতো চলতে পারবো না। প্রপোজ তো দূরের কথা, আমার দিকে কেউ ঘুরেও তাকাবে না। আমি আদির দাসী হব? কখনো না। 10 বার মরে গেলেও না। নানান কথা ভাবতে ভাবতে কখন সে হিমু ঘুমিয়ে পড়ল বুঝতেও পারেনি। সকালে ঘুম ভাঙার পর হিমু নিজেকে আবিষ্কার করে আদির বুকে। ওই আদি গাদি, তুই আমায় জড়িয়ে ধরলি কেন? তুই আমায় আগে জড়িয়ে ধরেছিস, তাই আমি ভাবলাম তুই স্বামীর অধিকার চাস, তাই আমিও ধরেছি। আমি তোকে স্বামী হিসেবে চাইবো? এই শোন, আমায় পাগলা কুকুরে কামড়ায়নি যে তোকে আমার স্বামী ভাববো। আমি বালিশ ভেবে জড়িয়ে ধরেছি, এছাড়া অন্য কিছু নয়। আমিও তোকে সেই রাজকুমারী ভেবে জড়িয়ে ধরেছি, এছাড়া আর অন্য কিছু নয়। আদির সঙ্গে ফালতু বকবক না করে দ্রুত শাওয়ার নিয়ে নিচে চলে আসে হিমু। কারণ নিচের পরিস্থিতিটাও তো দেখতে হবে তাকে। সে ভাবছে, আচ্ছা আঙ্কেল আন্টি কি আমায় আগের মতো চলতে দেবে, নাকি বাসাবন্দি করে রাখবে? যাই করুক, ভালো বউয়ের মতো আন্টির মন জোগাতে হবে, না হলে স্বাধীনতার পতাকার মতো উঠতে পারবো না। জানেমান, তুমি খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে তোমার নিয়ে প্রেমের রাজ্য ভ্রমণ করে আসে। ওই শয়তানের ডিব্বা, একদম ফালতু কথা বলবি না। আমি তোর ভাইয়ের বউ, আমার সঙ্গে সম্মান দিয়ে কথা বলবি, বুঝেছিস? অভি কিছুটা হিমুর কাছে এসে বলল, আমি জানি তোমার বিয়ে হলেও তোমরাই বিয়ে মানো না, আর মানলে তোমরা অবশ্যই কাল বাসর করতে। আমরা বাসর করেছি কিনা তা তুই জানিস? অবশ্যই, কারণ কাল রাতে দরজায় কান পেতে সব শুনেছে। কি শয়তান ছেলে রে বাবা! এ ছেলে তো আমায় যে কোনো সময় ভাগিয়ে নিয়ে যাবে। অবশ্য আদির জায়গায় অভি থাকলে ভালোই হতো, তাহলে আজ এই হাদারাম আদির সঙ্গে বিয়ে হতো না। ভাই, কেন যে তুই আদির সঙ্গে ডাউনলোড হলি না? হিমু, তুমি একা যে, আদি কোথায়? হিমু ভাবলো এই তো সুযোগ আদিকে ফাঁসিয়ে দেওয়ার, তাই মুখ কালো করে বলল, সকালে আন্টি আদি আসলে আন্টি আদি এখনো ঘুমাচ্ছে। আমি ওকে অনেক ডেকেছি, কিন্তু আমাকে বকা দিয়ে পাঠিয়ে দিল। কি অপদার্থ তোমায় বকা দিয়েছে? ও সাহস তো কম নয়। ওকে নিচে আসতে দাও, ওকে গুলি করে মারবো। এই তো হিমু, তোর বুদ্ধি কাজে দিয়েছে। এবার আদিকে কে বাঁচায়? আমাকে এই বিয়ের হাত থেকে যেদিন মুক্তি দিয়ে পালাতে সফল হবি, সেদিন তোর পিছু ছাড়বো, এর আগে নয়। আঙ্কেল আন্টিকে দিয়েই তোকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দিব। বাবা, ওই তো ভাইয়া চলে এসেছে। আয় আয়, তোর জন্য সুন্দর গিফট তৈরি করা হয়েছে। আদি, তুই নাকি হিমুকে বকা দিয়েছিস? তোর সাহস কি করে হয় আমার পরিবারের একমাত্র বড় ছেলের বউকে বকা দেওয়ার? এটা কি হলো? সকাল সকাল বাবা আমায় বকা দিচ্ছে কেন? আমি আবার কি করলাম? নাকি আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে? হিমু কেন হাসছে? তার মানে আমাকে নিয়ে এই পেতনি নিশ্চয়ই কিছু বলেছে। তোকে তো পরে দেখে নিচ্ছি। আদি ভাতের সঙ্গে তার বাবার এক গাদা বকুনি ফ্রি খেয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দেবে। ঠিক তখন তার বাবার ডাক পড়ল, আদি, আজ থেকে প্রতিদিন তোর সঙ্গে বাইকে করে হিমুকে নিয়ে যাবি এবং বাসায় নিয়ে আসবি। আমি চাই না আমার ছেলের বউ একা কলেজে যাক। আচ্ছা, আগের মতোই মাঝে মাঝে নিয়ে যাব, কিন্তু প্রতিদিন পারবো না। কেন পারবি না? আমার কলেজের মেয়েরা ওকে যদি আমার বাইকের পিছনে প্রতিদিন দেখে, তাহলে আর কোনো মেয়ে আমার প্রপোজে রাজি হবে না। কি বললি তুই? আরেকবার বল তো। তোমরা সবাই যেটা শুনেছো সেটাই বলেছি। আমার বন্দুকটা নিয়ে এসো, এখনই আমি এর মাথার খুলি গুড়িয়ে দিব। ওরে আঙ্কেল তো রেগে পুরাই আগুন হয়ে গেছে। মনে হচ্ছে আঙ্কেলের শরীরে ডিম ছুঁড়ে মারলে নিমিষেই অমলেট হয়ে যাবে। আদি তার বাবার কথা শুনে মুহূর্তেই তার পা জড়িয়ে ধরল। ও বাবা, আমার বউকে প্রতিদিন বাইকের পিছনে বসিয়ে কলেজে নিয়ে যাব। প্রয়োজনে ওকে নিয়ে সম্পূর্ণ কলেজ 10 বার চক্কর দিব, তবু এমনটা করো না। আচ্ছা ঠিক আছে, এখন ওকে নিয়ে কলেজে যা। আদি আর কিছু না বলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেল, আর হিমুও ওকে অনুসরণ করে পিছনে চলে আসলো। হিমু বাইকের পিছনে উঠে কিছুটা পথ যেতেই বাইক থামিয়ে বলল, আমার বাইকের পিছনে প্রতিদিন যেতে হলে তোকে একটা শর্ত মানতে হবে। কি শর্ত বল শুনি? আমাকে জড়িয়ে ধরতে হবে, মানে আমি খুব স্পিডে চালাই তো তাই। দাঁড়া, এখনই আঙ্কেলকে কল করতে। কর, আমার কোনো সমস্যা নেই,
কারণ আমি এখন বাইরে পালাতে 1 সেকেন্ডও প্রয়োজন হবে না। আমি পালানোর পর তোকে একটা টাকলা নানার সঙ্গে বিয়ে দিয়ে দেবে। আমায় দাওয়াত করিস রোস্ট খাওয়ার জন্য। এখন আমি আমার রাজকুমারীর কাছে গেলাম। আরে জড়িয়ে ধরছি তো। এই তো বুদ্ধিমতী মেয়ে, শক্ত করে ধর। হিমু ওর নরম হাত দিয়ে আদিকে আস্তে করে জড়িয়ে ধরল। ওর হাতের স্পর্শ পেয়ে মনে হচ্ছে আদির কলিজাটা এখনই মাংস হাড্ডি ফেটে বাইরে বেরিয়ে আসবে। এর আগে হিমু তাকে অনেকবার জড়িয়ে ধরেছে, তবে এমন অনুভূতি কখনো হয়নি। আচ্ছা, হিমু আজ আদির বউ বলে কি এমন অনুভূতি হচ্ছে, নাকি শত্রু বলে? আরে যাই হোক, মেয়েদের স্পর্শ পেয়েছে এটাই অনেক আদির কাছে। আর একটু শক্ত করে ধর না। মিস্টার আদি, আর কত শক্ত করে ধরবো? দাঁড়া, আমি শিখিয়ে দিচ্ছি। এই রাস্তার মাঝে যদি আর নাটক করিস তাহলে কিন্তু ধাক্কা মেরে ফেলে দিব, সঙ্গে আমিও মরবো। না, যেটুকু ধরেছিস ওতেই হবে। এই তো গুড বয়, তাড়াতাড়ি চল, আমার বয়ফ্রেন্ডগুলো আমার জন্য অধীর আগ্রহে ওয়েট করছে। কিছুক্ষণ পর তারা কলেজে পৌঁছতেই দুজনে আলাদা হয়ে যায়। মানে হিমু চলে আসে তার বয়ফ্রেন্ডগুলোর কাছে, আর আদি চলে যায় তার গন্তব্যে। তবে তাদের দুজনের ক্লাস এক। ভাবছেন বয়ফ্রেন্ডগুলো কারা? তাহলে শুনুন, হিমু এই কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। ভালোবেসে কেউ কেউ তাকে ক্রাশ বলে ডাকে। আদি ছাড়া সব ছেলে তার বয়ফ্রেন্ড, কারণ সবার যত্ন করা ভালোবাসা রিজেক্ট করে সে নষ্ট করতে চায় না এবং তাদের কষ্ট দিতে চায় না। এই, তুই কলেজে তোরা না কাল পালিয়েছিলি? হ্যাঁ, তবে কোনো লাভ হয়নি, বাবা ধরে ফেলছে। তার মানে তোরা রাদের বিয়ে হয়ে গেছে? হয়েছে, কিন্তু আমি এসব মানি না, কারণ আমি ওই বলদ আদিকে কখনো আমার বর হিসেবে মানতে পারবো না। আরে ডাবলু, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমার কাছে আসো। ডাবলু হলো কলেজের ভদ্র ফোলাফালা ছেলে। কিছুদিন আগে হিমুর প্রেমে হাবুডুবু খেয়ে তাকে প্রপোজ করে ফেলে। একটু বেশি মোটা বলে হিমু ওকে ডাবলু বলেই ডাকে। প্রপোজ করতে গিয়ে ডাবলু সে কি ন্যাকা কার না, পরে আর রিজেক্ট করতে পারেনি, কারণ হিমু খুব দয়ালু তো, তাই টুস করে অ্যাকসেপ্ট করে নিয়েছে ডাবলুকে। সেদিন থেকে হিমুর কথায় নিচে বেড়ায় ডাবলু। না, তোমার বিয়ে হয়ে গেছে? আরে বিয়ে হয়েছে তাতে কি, আমি তো শুধু তোমায় ভালোবাসি। কিছুদিন পর আদিকে ছেড়ে তোমার হাত ধরে পালাবো। তাহলে ঠিক আছে। আচ্ছা, তুমি এখন ভদ্র ছেলের মতো ক্লাসে যাও, আমরা পরে প্রেম করব। ডাবলু চলে যাওয়ার পর হিমুরা হাসিতে মেতে ওঠে, কারণ কলেজে এটাই তাদের প্রধান কাজ। হিমু বাসায় প্রজা হতে পারে, তবে কলেজে রানী। শ্রুতি, ওই হ্যান্ডসাম ছেলেটা কে রে? এর আগে তো কখনো কলেজে দেখিনি। ওর নাম জিসান, 2 দিন আগে নতুন এসেছে। কাউকে কেয়ার করে না, এমনকি কোনো মেয়ের সঙ্গে কথাও বলে না। একই ইয়ারেই পরে শুনেছি বাবা অনেক বড় লোক, আসার পর অনেক মেয়েই প্রপোজ করেছে, কিন্তু কারোর দিকে তাকিয়ে দেখেনি। এত ভাববলা, দেখি এই হিমুকে কিভাবে রিজেক্ট করে। তুইও কি অন্য মেয়েদের মতো প্রপোজ করবি? আমি প্রপোজ করব, হিমু প্রপোজ করে না, বরং হিমুকে প্রপোজ করা হয়। আমি তো শুধু রাস্তা দেখাবো, তারপর পাখি আমার কাছে এমনি ছুটে আসবে। কি করবি তুই? সেটা দেখতেই পারবি। চল এখন ক্লাসে যাই। তারা আর বকবক না করে ক্লাসে চলে যায়, কারণ আজ থেকে এই ভাবওয়ালা ছেলেকে নজরে রাখতে হবে হিমুর। ক্লাসে এসে দেখে ছেলেটা একা একা লাস্ট বেঞ্চে বসে আছে, তাই সুযোগটা মিস না করে শ্রুতিকে অন্য বেঞ্চে পাঠিয়ে দিয়ে হিমু তার পাশে বসে পড়ে। হিমু বসতেই সে কিছুটা দূরত্ব বজায় রেখে বসলো। তাকে বিরক্ত না করে ভালো মেয়ের মতো তার পাশে বসে ক্লাস করতে লাগলো হিমু। তার মাথায় হেব্বি একটা আইডিয়া আসলো। দ্রুত আইডিয়াটা মেসেজ করে শ্রুতিকে জানিয়ে দিল। ক্লাস শেষ হওয়ার সবাই চলে গেল, কিন্তু তারা 3 জন ছাড়া, মানে হিমু, শ্রুতি আর জিশান নামের ছেলেটি উঠে ক্লাসরুম প্রস্থান করবে, ঠিক তখনই শ্রুতি জিশানের পথ আটকিয়ে প্রপোজ করলো। কিন্তু জিশান কেয়ার না করে চলে যাওয়ায় এবার শ্রুতি তার হাত ধরে নানা প্রেম সংলাপ ছাড়তে লাগলো। ঠিক তখনই এন্ট্রি নিল সিনেমার নায়িকা, মানে হিমু। এই মেয়ে, তোমাদের সমস্যা কি? কোনো ছেলে দেখলেই কি রাক্ষসীর মতো ঝাঁপিয়ে পড়তে হবে? কি মনে করো নিজেদের? ওকে প্রপোজ আমি করেছি, ও তো কিছুই বলছে না। তাহলে তুই কেন আমাদের মাঝে আসছো? কি হয়, তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড। নেক্সট টাইম যেন ওকে ডিস্টার্ব করতে না দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হবে। হিমুর চোখের ইশারা পেয়ে শ্রুতি আর কোনো উত্তর না দিয়ে চোখ রাঙিয়ে চলে গেল। অতঃপর জিশানকে বলল, সরি, মুখ ফসকে বলে ফেলছি। আসলে কাউকে ডিস্টার্ব করলে আমার একদম সহ্য হয় না, তাই আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলে জিশান রুম থেকে প্রস্থান করা মাত্র শ্রুতি প্রবেশ করলো। আইডিয়া মনে হয় কাজে দিয়েছে। অবশ্য দেখতে হবে তো, এটা হিমুর আইডিয়া। আচ্ছা চল, হয়তো আদি আমার জন্য অপেক্ষা করছে, লেট হলে বাসায় নালিশ করতে পারে।
তারা আর কথা না বাড়িয়ে চলে আসে। এসে দেখে আদি বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে হেসে হেসে একটা মেয়ের সঙ্গে কথা বলছে। কথা বলতে দেখে হিমুর মাথায় আগুন জ্বলতে লাগলো। এর আগে এমনটা হয়নি, তবে আজকের কারণটা অজানা। তাকে দেখে মেয়েটি চলে গেল। আদি, এই মেয়েটি কে? আমার নিউ গার্লফ্রেন্ড, মানে আমি ওকে ভালোবাসি। ও আচ্ছা, তাহলে তো আঙ্কেলকে খবরটা দিতে হচ্ছে। আমার কোনো সমস্যা নেই। শুনেছি আমাদের ক্লাসে নাকি জিসান নামের একটা বাদর এসেছে, দেখলাম তো। তার সাথে ভালোই ভাব জমাচ্ছিলি। তুই দেখলি কিভাবে? কে বলছে তোকে? এই হিরো সব খবরই রাখে, আর এখন আরো বেশি করে রাখতে হবে, কারণ তুই আমায় টোকা মারলে আমিও তোকে পাথর ছুঁড়ে মারবো। সেদিনের মতো তারা বাসায় চলে আসে। এরপর থেকে শুরু হয় বাসায় আদির সঙ্গে হিমুর হাড্ডাহাড্ডি লড়াই। আদি তাকে ফাঁসাতে চায় আর সে আদিকে। হিমু কলেজে জিশানের সঙ্গে অনেকটা ফ্রি হয়ে গেছে এখন। হিমুর পাশে বসে মুখে হাসি নিয়ে কথা বলে। হিমুর হাত ধরে একসঙ্গে ঘুরে বেড়ায়। এভাবে ভালোই দিন কাটছিল। একদিন কলেজে পৌঁছাতেই সেই মেয়েটা দৌড়ে এসে আদিকে জড়িয়ে ধরে একটা কিস করে, পুনরায় দৌড়ে চলেও যায়। এমন কাণ্ড দেখে হিমুর চোখ মাটিতে খসে পড়ল। কেউ ফুটবল ভেবে লাথি মারার আগে চোখ আবার স্থানে রেখে বলল, ওপস, তাহলে জল এত দূর গড়িয়েছে। তোদের বিয়ের ব্যাপারে কি বাসায় কথা বলবো? আরে রাখ তো তোর বিয়ে। একটা বিয়ে করে যে প্যারা পাচ্ছি, আবার বিয়ে? হাহ, কখনো না। তাহলে এসব কি? সম্পূর্ণ ট্রু লাভ চলছে আর আমি বললেই দোষ? জি, এটা টুরু লাভ। তাতে তোর কি? তবে তোর মতো হাতে হাত রেখে ক্যাম্পাস চক্কর মারি না। আদি শয়তানি হাসি দিয়ে চলে গেল। অতপর হিমু জিশানকে দেখে ওর দিকে এগিয়ে গেল। হিমু, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আজ নয়, কাল তো কলেজে অনুষ্ঠান, তাই ভাবছি কাল বলবো। আচ্ছা, তুমি ক্লাসে যাও, আমি একটু ফ্রেন্ডদের সঙ্গে কথা বলে আসছি। জিশান চলে যাওয়ায় হিমু খুশিতে আকাশের উপর দিয়ে উঠতে লাগলো। শ্রুতির হাতের স্পর্শ পেয়ে তার ডানা দুটি ভেঙে যাওয়ায় মাটিতে পড়ে গেল। এত খুশি কেন? আমার এতদিনের কষ্ট কাল সফল হতে যাচ্ছে তাই। মানে আদিকাল তোকে ছেড়ে দিচ্ছে? আরে হাদারাম, তা নয়। জিসানের কথাই যতটুকু বুঝেছি, কাল আমায়ও প্রপোজ করবে। তাই নাকি? ট্রিট চাই কিন্তু। পেয়ে যাবি, চল জিসানের সঙ্গে আর একটু লুকোচুরি খেলে আসি। অতপর তারা ক্লাসে চলে আসে। সেদিনের মতো কলেজ শেষ করে বাসায় চলে আসে হিমু। বিকেলে বাসায় সবাই মিলে গল্প করছে, শুধু আদি ছাড়া। কিছুক্ষণ পর আদি হিমুর পাশে এসে বসে, কিন্তু সে ফোনের মধ্যে বিজি ছিল। হয়তো সে চিকনি চামেলির সঙ্গে ইন্টুপিন্টু করছে। মাঝে মাঝে হিমুর দিকে তাকিয়ে হাসছে, হয়তো তাকে দেখিয়ে এসব করছে। তাই সেও বজ্জাত আদিকে দেখিয়ে ফোনটা কানে গুঁজে স্থান ত্যাগ করলো। প্রতিদিনের মতো পরের দিনও সকালে কলেজে যাওয়ার জন্য বাইকে আদির পিছনে বসে আছে। কিছু পথ অতিক্রম করতেই আদি বলল, কি হলো, আজ জড়িয়ে ধরছিস না কেন? দেখতে পাচ্ছিস না আমি আজ সুন্দর করে সেজেছি? তোকে জড়িয়ে ধরলে আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। তাই তো ভাবি, আটা ময়দার গন্ধ কোথা থেকে আসছে? কলেজে সামান্য অনুষ্ঠানের জন্য এত সাজার কি আছে? সেটা তোর বোঝার বয়স হয়নি। আর বকবক না করে তাড়াতাড়ি চল। কলেজে পৌঁছে তারা দেখে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তাই দ্রুত জিশানের পাশে গিয়ে দাঁড়ায় হিমু। আর জিশান তার দিকে বারবার তাকাচ্ছে। এটা হিমুর চোখের আড়াল হলো না। দুজনেই বাক নীরবে দাঁড়িয়ে আছে। অবশেষে জিশান নীরবতা ভেঙে বলল, হিমু, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। কিছুক্ষণ পর আদি হিমুকে ইশারায় ডাকলো। কিছুটা বিরক্তি নিয়ে ওর কাছে গেল হিমু। সমস্যা কি তোর? একটু আমায় শান্তিতে থাকতে দিবি না? আসলে আমার ওয়ালেটটা ভুলে বাসায় রেখে আসছি। কিছু টাকা দে, বাসায় পৌঁছেই দিয়ে দেব। তোর কাছে ৩,৪৯৩ টাকা ৫০ পয়সা পাই। আগে সেটা দে, তারপর দেব। এমন করিস না। আনিকার কাছে আমার মান সম্মান নষ্ট হোক, এটা তো তুই কখনো চাইবি না, তাই না? বেশ করে চাই, ১ টাকাও পাবি না। আমি যাচ্ছি, বাই। আদি হিমুকে অনেকবার ডাকলো, কিন্তু ওর কথা কেয়ার না করে জিশানের কাছে চলে আসে হিমু। অনুষ্ঠান শেষ হওয়ার পর সবার মতো হিমু আর জিশানও ক্যাম্পাসে বসে আছে। হঠাৎ জিশান বসা থেকে উঠে দাঁড়ালো। হিমুর সামনে হাঁটু কেড়ে বসে পড়ল। হিমু, আই লাভ ইউ। জিশানকে কি উত্তর দেবে হিমু তা বুঝতে পারছিল না। এভাবে ক্যাম্পাসে সবার সামনে প্রপোজ করবে তা ভাবতেই পারেনি হিমু। জিশানের এমন কাণ্ড দেখে ক্যাম্পাসের সবাই তাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এতদিন সবটা হিমুর প্ল্যান ছিল। কিছুদিন যাবৎ জিসানের প্রতি আমিও একটু দুর্বল হয়ে পড়েছিলাম। তবে এটা ভালোবাসা ছিল না, শুধু ভালো লাগা ছিল, সেটা আমি জানি। আচ্ছা, ভালো লাগা থেকেই তো ভালোবাসার সৃষ্টি হয়, তাই না? তার মানে কি আমার সাথেও এমন হবে? কিন্তু আদির সঙ্গে তো আমার বিয়ে হয়েছে।
এখন যদি আমি জিসানের সঙ্গে রিলেশনে যাই আর এই খবর যদি ওই বজ্জাত আদি বাসায় পৌঁছে দেয়, তাহলে তার কি হবে? না না, কিছু হবে না। আমি কিছু হতে দেব না। প্রয়োজনে বাবার সামনে মাথা নিচু করে মুখোমুখি জবাব দিব। তবু আমার ভালো লাগা সে নষ্ট হতে দেব না। সব টেনশন মাথা থেকে ছেড়ে ফেলে দিয়ে হাত বাড়িয়ে দেয় হিমু তার ভালো লাগার দিকে, মানে জিসানের দিকে। ঠিক তখনই উদয় হলো বাংলাদেশের নকল প্রেসিডেন্ট মানে আদি, হিমুর ভালো লাগায় বাস দিতে। হিমুর সম্মুখে এসেই 2050 সালের ভাষণ দিতে শুরু করলো আদি। হিমু, তুমি এখানে? সে কখন থেকে তোমাকে খুঁজতেছি। কল করলাম, তাও রেসপন্স পেলাম না। এমন করলে চলে বলো? চলো বাসায় চলো। তুই এখানে কেন? আমার হিমু কি আমার উপর খুব রাগ করেছে? আরে বোকা, হাজবেন্ড ওয়াইফের মধ্যে এমন অভিমান হয়ে থাকে, তাই বলে এমন করতে হবে? আদি হিমুকে কিছু বলার সুযোগ না দিয়ে এবার তাকে জড়িয়ে ধরল এবং পুনরায় বলতে শুরু করলো। পাগলি মেয়ে, এমন কেউ করে? তুমি এমন করলে আমাদের বেবিও যে কষ্ট পাবে। আদির শেষ কথাটা শুনে জিসান উঠে চলে গেল। হিমু স্পষ্ট দেখতে পাচ্ছিল জিসানের চোখ বেয়ে জল পড়ছে। আদির এমন কাণ্ড দেখে হিমুও বিশাল পরিমাণে শকড হয়। আদি হিমুর শত্রু, তবে আজ এসব বলবে এটা হিমুর ভাবনার বাহিরে ছিল। আদি হিমুকে ছেড়ে দিয়ে তার হাত ধরল, অতঃপর তাকে বাইকে উঠিয়ে বাইক স্টার্ট করলো। হিমু আদিকে কিছু বলতে পারল না, সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছিল। বাসায় পৌঁছতে আর কিছুটা পথ বাকি ছিল, কিন্তু বাসায় না গিয়ে আদি রাস্তার মাঝে বাইক থামালো। বাইক থেকে নেমে দুজনেই নীরবে দাঁড়িয়ে আছে। এবার হিমু নীরবতা ভেঙে বলল, এইখানে কেন বাইক থামালি? এখানে কি তোর সেই আনিকা রাজকুমারী আসবে? না হিমু, কেউ আসবে না। আজ আমি তোকে কিছু না বলা কথা বলতে চাই। এর আগে অনেকবার বলতে গিয়েও বলতে পারিনি। আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই জিসানের সামনে এমন কেন করলি? আমার ভালো কি তোর সহ্য হয় না? প্লিজ আমার কথাটা একটিবার শোন, তারপর তোর যা ভালো লাগে তাই করিস। আমি তোকে বাধা দিব না। বললাম তো, আমি তোর কোনো কথা শুনতে চাই না। হিমু প্লিজ এমন করিস না, একটিবার আমার কথাটা শোন। আদির কথায় কান্না দিয়ে হিমু বাসার উদ্দেশ্যে হাঁটতে থাকে। কিছুটা এগিয়ে পেছনে ফিরতেই দেখে আদি সেখানেই দাঁড়িয়ে আছে। আদিকে দেখে আজ কেন যেন মনের মধ্যে অজানা এক অনুভূতি অনুভব করছে হিমু। তাই আর পিছনে না তাকিয়ে খুব দ্রুত বাসায় চলে আসে। বাসায় প্রবেশ করতেই সবাই আদির কথা জানতে চাইলে হিমু বলল আদি তাকে নামিয়ে দিয়ে ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে। তখন থেকেই হিমুর মনের মধ্যে কে যেন হাতুড়ি পিটাচ্ছে। হয়তো জিসানের জন্য এমন অনুভব করছে। এতদিনে এটুকু বুঝেছে যে জিসান হিমুকে খুব ভালোবাসে। জিসানের সঙ্গে এমনটা করা তার একদমই ঠিক হয়নি। তাই ফোন হাতে নিয়ে জিসানকে কল করলো, কিন্তু রিসিভ করলো না। আবার কল করায় কেটে দিল। বিকেল গড়িয়ে রাত হতে চলল, কিন্তু আদি এখনো বাসায় আসেনি। সবাই তাকে কল করেই যাচ্ছে, কিন্তু তার ফোন বন্ধ পাচ্ছে। বাসার সবার মুখে টেনশনের ছাপ দেখা যাচ্ছে। হিমু হিসেবে মাথা না ঘামিয়ে জিসানকে কল করতে থাকে। অবশেষে রাত 10টা নাগাদ জিসান হিমুর কল রিসিভ করে। তোমায় সে কখন থেকে কল করেই যাচ্ছি, কেটে দিচ্ছিলে কেন? এতদিন আমার পাশে থেকে একটু একটু ভালোবাসার মানে বুঝলে, আমাকে তোমার মায়ায় বাঁধলে, আর যখন আমার মনের কথা তোমায় বললাম তখন তুমি আমায় দূরে ঠেলে দিলে। কেন করলে আমার সাথে এমন? জিসান, বিশ্বাস করো, আমি এসবের ব্যাপারে কিচ্ছু জানতাম না। আর তুমি তো জানো আমাদের বিয়ে হলেও আমরা এ বিয়ে মানি না। বিয়েই যদি না মানো, তাহলে আদি যে বলল তোমাদের বেবির কথা, সেটা কি? ও চায় না যে আমি তোমার সঙ্গে কথা বলি। আর আমি যদি প্রথম থেকে এই বিয়ে না মানি, তাহলে বেবি কি গাছ থেকে পড়বে? সেটা ঠিক। হিমু, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার ভালো লাগে না। সব সময় তোমায় দেখতে ইচ্ছে করে। জিসানের কথায় কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না হিমু। সত্যি এটা যে সে জিসানকে ভালোবাসে না, তবে ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে হিমুর। শুধু ভালো লাগা থেকে তো আর একটা সম্পর্ক তৈরি হয় না। আর সে তো এখন আদির স্ত্রী। কি হলো, কথা বলছো না যে? জিসান, আমাকে কয়েকদিন সময় দাও। হিমু, আমি তোমাকে জোর করব না, তবে আমি তোমায় সত্যিই ভালোবাসি। এখন ডাকছি, পরে কথা হবে। জিসানের কল কাটতেই রুমে অফির প্রবেশ শয়তানি হাসি দিয়ে বলল, জানো আমার কপালটাই খারাপ। ভেবেছিলাম ভাইয়া কোনো মেয়ে নিয়ে পালিয়েছে, এই সুযোগে আমার বিয়েটা সেরে ফেলবো, কিন্তু সেটা আর হলো না। আদি বাসায় আসছে কখন? এই তো মাত্র বাবা ভাইয়াকে হেব্বি বকুনে দিচ্ছে, হয়তো আজ ভাইয়াকে গুলি করে মেরে ফেলে, সেই খবরে তোমায় দিতে আসছে। ওরে পিচ্চি, অভিটা আমায় কত ভালোবাসে। আগে বুঝলে ছোটবেলায় বিয়ে করে নিতাম। এখন করলেও সমস্যা নেই, কারণ তোমায় বিয়ে করতে আমি সবসময় রাজি।
ওই শয়তানের হাড্ডি, তুই আমার পেছনে কেন পড়িস? আমার বোনকে প্রপোজ করতে পারিস না? তাই তো, এটা তো কখনো ভাবিনি। আজ থেকে তোমার সঙ্গে ব্রেকআপ। তোমায় এতগুলো ধন্যবাদ এত সুন্দর আইডিয়া দেওয়ার জন্য। তবে আমি কিন্তু তোমায় বলতে পারবো না, একটু ভালোবাসবো। কারণ সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না। তাই আমি তুই যাবি এখান থেকে, নাকি আমি রাক্ষসী রূপটা দেখতে চাস? হিমুর কথা শুনে অভি চলে গেল। অতঃপর সে শুয়ে পড়ল, কারণ আদির মুখটা তার একদম দেখতে ইচ্ছে করছে না। জিশানের কথা ভাবতে ভাবতে হিমুর চোখ লেগে যায়। হঠাৎ দরজায় খটখট শব্দ, কানে পৌঁছতেই ঘুম ভেঙে যায়। আর চোখে তাকিয়ে দেখে আদি সোফায় শুয়ে আছে। হিমু কেয়ার না করে ঘুমে মনোযোগ বসায়। এরপর থেকে তাদের মাঝে শুরু হয় কঠিন শত্রুতা এবং দূরত্ব। দুজনের পথ আলাদা হয়ে যায়। আদি বাইকে আর হিমু রিকশায় করে কলেজে যায়। দুজনের মধ্যে কথা বলা একদম অফ। ইদানিং আদির মুখে অন্ধকার দেখা যাচ্ছে। হয়তো আনিকার সঙ্গে কিছু হয়েছে বলে মনে করছে হিমু। এভাবে কেটে যায় কিছুদিন। আদির সঙ্গে যতটা তার দূরত্ব সৃষ্টি হয়েছে, ঠিক ততটাই জিশানের সঙ্গে তার মেলামেশাটাও বাড়ছে। একদিন হিমু রুমে বসে ফোন ঘাঁটতেছিল। তখন আদি তার সামনে বরাবর বসে। হিমু, তুই জিসানকে ভালোবাসিস? তা জেনে তুই কি করবি? আর যদি জানাটা খুব ইম্পর্টেন্ট হয়, তাহলে আমার উত্তর হবে হ্যাঁ, আমি জিসানকে ভালোবাসি, আর সেটা একটু না, অনেকটা। তুই যখন জিসানকে ভালোবাসিস, আমি তোকে বাধা দেব না। তুই ওকে নিয়ে সুখে থাক, এটা আগেও চেয়েছি আর ভবিষ্যতেও চাইবো। আর একটা হেল্প করবি? বল, চেষ্টা করব। তুই বাবা মাকে একটু ম্যানেজ করে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দে প্লিজ। আচ্ছা, তুই যেটা চাইবি সেটাই হবে। আমি সবাইকে বলে আমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দেব। হ্যাপি? এতগুলো হ্যাপি? এই না হলে আমার ছোটবেলার শত্রু, সরি বন্ধু। অনেক রাত হয়েছে, এখনই লক্ষ্মীবের মতো ঘুমিয়ে পড়ো। জিসানের সঙ্গে না হয় কাল কথা বলিস। আচ্ছা, কিন্তু একটা শর্তে। বল। আজকে তুই আমার পাশে ঘুমাবি, প্লিজ না করিস না, প্লিজ প্লিজ। আচ্ছা, ঘুমাবো। তুই ঘুমিয়ে পড়, আমি একটু আসছি। আচ্ছা। ব্যালকনিতে গিয়ে সিগারেটের ধোঁয়ায় মগ্ন হয় আদি। এতদিন ফাজলামি করে সিগারেট খেয়েছিল বলে পুরো কলেজ তাকে কান ধরে চক্কর দিতে হয়েছিল। এটা ছিল সিগারেট খাওয়ার শাস্তি, আর এই শাস্তিটা দিয়েছিল হিমু। আজ মনে হচ্ছে এই সিগারেট ছাড়া আদির আপন কেউ নেই। হিমুর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত হিমুর বুকে বিঁধছে। যাকে সব থেকে আপন মনে করত, সেই তাকে আজ পর করে দিল। টানা 1 ঘন্টা পর সিগারেটকে দূরে সরিয়ে ঘুমাতে আসে আদি। হিমু ঘুমিয়ে পড়েছে। হিমুকে ঘুমন্ত অবস্থায় দেখতে খুব সুন্দর লাগছে আদির কাছে। মুখটা মায়ায় ভরা। প্রতিদিনের মতো আজও হিমুর মুখের দিকে তাকিয়ে আছে আদি। তবে আজ চোখের জল চোখে নয়, গাল বেয়ে পড়ছে। হিমু, আমি তোকে সেই ছোটবেলা থেকে খুব ভালোবাসি রে। নিজের থেকেও তোকে বেশি ভালোবাসি। প্লিজ এভাবে আমার হাত ছেড়ে দিস না। তুই জিসানকে ভালোবাসিস, আমায় ভালোবাসিস না। তাই তোকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। কখনো আমায় খুঁজে পাবি না, হয়তো আর খোঁজার চেষ্টাই করবি না। সব সময় এভাবে হাসি খুশি থাকিস। তোর মুখে হাসি থাকলে আমিও ভালো থাকবো। অতঃপর একটা চিরকুট রেখে বেরিয়ে পড়ল আদি অজানা এক গন্তব্যে। মন না চাইতেও আজ বাইকের স্পিড ক্রমেই বাড়ছে। অভির চিৎকারে হিমুর ঘুম ভাঙে। চোখ মেলে দেখে সকাল হয়ে গেছে। তাই বেডকে বাই বলে দরজা খুলল। মুহূর্তেই রুমে অভি প্রবেশ করে অভির মুখে আকাশ সমান অভিমান দেখা যাচ্ছে। কি হয়েছে পাগল প্রেমিক? মুখটা এমন অন্ধকারে জড়িয়ে রেখেছিস কেন? শুধু তোমার জন্য। আমি আবার কি করলাম শুনি? তোমার আইডিয়ায় কাল রাতে তোমার বোনকে পটাতে মেসেজ দিয়েছিলাম, কিন্তু তোমার রাক্ষসী বোন আঙ্কেলকে সব বলে দিয়েছে। তাই আঙ্কেল কল করে বলেছে আবার ডিস্টার্ব করলে বাবাকে বলে দেবে। আরে বোকা ছেলে, প্রেমে এমন অনেক শত্রু হানা দেয়। তাই বলি কি প্রেমকে ছেড়ে দিতে হবে? ভীতু ছেলে হয়ে থাকিস না, সাহসী হয়ে আমার বোনকে তুলে নিয়ে আয়। ভাইয়ার মতো আমি তোমার বোনকে তুলে নিয়ে আসবো। আদি কোথায়? ও তো প্রতিদিন লেট করে ঘুম থেকে ওঠে। তাহলে আজ এত সকালে উঠে কোথায় গিয়েছে? বুঝেছি, হয়তো তার পীড়িতের আনিকা তাকে ডেকেছে, তাই ছন্ন ছাড়া প্রেমিকের মতো 7 সমুদ্র 13 নদী পার হয়ে তার সঙ্গে দেখা করতে গেছে। জিএফের দিভাই কি হলো? কই কিছু না তো। তুই এখন যা, গিয়ে ওকে পটানোর প্ল্যান কর। অভি চলে যাওয়ার পর হিমু ওয়াশরুমে চলে যায়। শাওয়ার কমপ্লিট করে সুন্দর একটা ড্রেস পরে নেয়। অতঃপর বের হয়ে সাজতে বসে পড়ে। চোখে কাজল, হালকা মেকআপে নিজেকে আবদ্ধ করে। এত ঘটা করে সাজার কারণ কি জানেন? তাহলে শুনুন। আজ কলেজে গিয়ে জিশানকে ভালো লাগার কথা বলে দেবে হিমু। তবে সে ওকে ভালোবাসে না, কিন্তু ভালোবাসতে চায়। আদির থেকে জিশান 1000 গুণ ভালো। সে তাকে খুব ভালোবাসে। আর লেট না করে নিচে চলে আসে খাবার টেবিলে।
সবাই উপস্থিত থাকলেও আদিকে দেখা যাচ্ছিল না। আদির বাবা মা হিমুকে আদির কথা জিজ্ঞেস করায় সে বলেছে সকাল থেকেই ওকে দেখেনি হিমু, আর তাকে কিছু বলেও যায়নি। খাওয়ার পর্ব কমপ্লিট করে খুব দ্রুত কলেজের উদ্দেশ্যে রওনা দেয়, কারণ অন্য দিনের থেকে আজ কলেজ যাওয়ার আগ্রহটা খুব বেশি। রাস্তায় জ্যাম থাকায় কিছুটা লেট হয়, তাই কলেজে পৌঁছেই দ্রুত ক্লাসে চলে আসে হিমু। জিশানের পাশে বসতেই সে হিমুকে দেখে মুচকি একটা হাসি উপহার দিল। অতঃপর তারা ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষে বের হতে যাবে তখন জিশান হিমুর হাত ধরে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আমার সাথে চলো। সারপ্রাইজের কথাটা শুনে হিমু খুব খুশি হয়। জিশান তাকে তার গন্তব্যে নিয়ে যাচ্ছে, আর সে জিশানের দিকে তাকিয়ে আছে। এসে কিছুটা অবাক হয় হিমু, কারণ এখানে কলেজের প্রায় স্টুডেন্ট রয়েছে। সম্পূর্ণ ছাদ রঙিন কাগজ দিয়ে সাজানো, সবার মাঝে শ্রুতিও রয়েছে, তাই ওকে ইশারা করলো, কিন্তু ও মাথা নাড়িয়ে না বোধক উত্তর দিল। জিশান হিমুকে নিয়ে ছাদের মাঝ বরাবর গেল। সেখানে টেবিলে সুন্দর একটা কেক রাখা রয়েছে, সবাই তাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে। জিশান কি করতে চাচ্ছে কিছুই মাথায় ঢুকলো না হিমুর। হ্যাপি বার্থডে হিমু। জিশানের সঙ্গে সবাই উইশ করতে শুরু করলো। জিশানের এমন কাণ্ডে হিমুর সম্পূর্ণ শরীর কেঁপে ওঠে। আজ তার জন্মদিন, এটা তার নিজেরই মাথায় ছিল না। মনে পড়ে যায় 1 বছর আগের কথা। আদি হিমুর জন্মদিনে প্রতি বছর বিভিন্নভাবে সারপ্রাইজ দিয়েছে, তবে এর আগের জন্মদিনের সারপ্রাইজটা বেশি স্পেশাল ছিল, কারণ সেদিন রাতে রাত 12টার পর ভূতের মতো আমার রুমে উপস্থিত হয়। তারপর 5 টাকার একটা কেকের উপর মোমবাতি বসিয়ে বার্থডে উইশ করে। আমার জন্মদিন হলেও সম্পূর্ণ কেকটা আদি একাই খেয়েছিল। হঠাৎ ওর পকেট থেকে একটা রিং বের করে আমার আঙুলে পরিয়ে দেয়। রিংটা পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। পরের দিন জানতে পারি রিং কেনার জন্য আন্টির থেকে টাকা চুরি করেছিল, তার জন্য আঙ্কেল ওকে খুব বকুনি দিয়েছিল। আদি ছোটবেলা থেকে সবার আগেই হিমুকে উইশ করত। ও তো এই দিনটির কথা কখনো ভুলতো না, তাহলে আজ কিভাবে ভুলে গেল, কিভাবে, সেটাই ভাবছে হিমু। আজ আমার বার্থডে, তুমি তা জানো কিভাবে? আমি তো তোমায় কখনো বলিনি। কাল রাতে আদি কল করেছিল, ও বলেছিল। আদি? জিশান হিমুর প্রশ্নের উত্তর না দিয়ে তার সামনে হাঁটু কেড়ে বসলো। অতঃপর সবার সামনে একটা রিং এগিয়ে পড়ল। উইল ইউ ম্যারি মি? জিশানের বাড়িয়ে দেওয়া রিংটা দেখে আদির দেওয়া রিংয়ের দিকে তাকায় হিমু। সে আজও আদির দেওয়া রিং পরে আছে। আদি নিজে উইশ না করে জিশানকে কেন বলল তার জন্মদিনের কথা? হঠাৎ হিমুর মাথায় এলো কাল রাতের কথা। কাল হিমু আদিকে বলেছিল ডিভোর্সের কথা, তারপর আবার সকালে আদির উধাও হওয়া, মানে আদি কোথাও চলে গেছে। এটাই ভাবছে হিমু। আই লাভ ইউ হিমু, উইল ইউ ম্যারি মি? আদি চলে গেল কেন? আমি কি ওকে চলে যেতে বাধ্য করেছি? কেন করলো এমন? কোনো প্রশ্নের উত্তর পেল না হিমু। হয়তো আদি তার জন্য চলে গেছে। আজ অজান্তেই চোখের জল গাল বেয়ে পড়ছে হিমুর। এই চোখের জলের কারণটাও বুঝতে পারছিল না হিমুর। শুধু মনে হচ্ছে তার জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। হিমু কি হয়েছে, তুমি কাঁদছো কেন? জিশানকে কোনো উত্তর না দিয়ে সবার সামনে থেকে দৌড়ে চলে যায়, কারণ এখন তার একমাত্র উদ্দেশ্য হলো বাসায় পৌঁছানো। আদিকে কল করলো, কিন্তু আদির ফোন বন্ধ। বারবার আদিকে কল দেয় হিমু, বারবার আদিকে কল দেয় হিমু, কিন্তু প্রতিবার সে ব্যর্থ হয়। বাসায় পৌঁছে আন্টিকে জিজ্ঞেস করায় আন্টি কাঁদছে। সকাল থেকে আদিকে ফোন করে পাওয়া যাচ্ছে না। সব বন্ধুদের বাসায় খবর নেওয়া হয়েছে, কিন্তু আদি কোথাও নেই। তাহলে আদি কোথায় যেতে পারে? জানি না হিমু, আমার ছেলে কোথায় চলে গেল? আদির বাবা আর তোমার বাবা আদিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক পাঠিয়েছে, কিন্তু এখনো আদিকে পাওয়া যায়নি। আদি কোথায় যেতে পারে? এভাবেই কেন চলে গেল? হিমু সব ফ্রেন্ডদের কাছে কল করে আনিকা নামের মেয়েটির বাসার ঠিকানা খুঁজে পায়। সেখানে গিয়ে আনিকাকে পেলেও আদিকে পেল না। বরং আনিকা বলল তার নাকি আদির সঙ্গে কিছুদিন যাবৎ কথাই হয়নি। এর আগে আদির সঙ্গে আনিকার মেলামেশাটা নাকি আদির প্ল্যান ছিল, তবে এই প্ল্যানের কারণ আনিকার অজানা। আনিকার থেকে এমন উত্তর পেয়ে বাসায় ছুটে আসে, কিন্তু এখনো আদির খোঁজ পাওয়া যায়নি। আদির বাবা মা হিমুকে অনেক কিছু বলল, কোনো উত্তর দিতে পারল না। সন্ধ্যা গড়িয়ে রাত এলো, কিন্তু আদি এখনো নিখোঁজ। আদির মা বাবা কেঁদেই যাচ্ছে। আজ হিমুর মনে হচ্ছে এসবের জন্য সেই দায়ী। তার জন্যই হয়তো আদি বাড়ি ছেড়ে চলে গেছে। কাঁদতে কাঁদতে তার জন্যই হয়তো আদি বাড়ি ছেড়ে চলে গেছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়ে তা নিজেই জানে না।
সকালে কান্নার শব্দে তার ঘুম ভাঙে। নিচে নেমে দেখে আন্টি হাউমাউ করে কাঁদছে। হিমু বুঝতে পারলেও এখনো আদির খোঁজ পাওয়া যায়নি, তাই আন্টি এভাবে ভেঙে পড়েছে। খুব দ্রুত ফ্রেশ হয়ে আদিকে খুঁজতে বেরিয়ে পড়ে হিমু। আদির আর তার পছন্দের স্থানে খুঁজতে চলে যায়। একের পর এক স্থানে গেল, কিন্তু কোথাও পেল না আদিকে। এদিকে জিশান বারবার কল করে যাচ্ছে হিমুকে, কিন্তু সেদিকে একদমই তার নজর নেই। তার মন আজ শুধু আদির কথাই ভাবছে। তাদের খুশির খুনসুটির অভিমানের মুহূর্তের কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছে। এমন সময় তার সামনে উপস্থিত হয় জিশান। হিমু, তুমি এখানে? তোমায় কাল থেকে কল করেই যাচ্ছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। কল রিসিভ করছিলে না কেন? জিশানের কথা তার কান পর্যন্ত পৌঁছালেও কোনো উত্তর দিতে পারছিল না হিমু। শুধু চোখ দিয়ে অনবরত জল পড়ছে। হিমু, তুমি এইভাবে কাঁদছো কেন? বাসায় কিছু হয়েছে নাকি তোমাকে কেউ কিছু বলেছে? কি হলো, কথা বলছো না যে? আদিকে পাওয়া যাচ্ছে না। কি বলছে এসব? কখন থেকে পাওয়া যাচ্ছে না? কাল থেকে। জিশানকে কিছু বলার সুযোগ না দিয়ে বাসায় চলে আসে হিমু। এসে দেখে তার বাবা আর আদির বাবা দুজনে কথা বলছে। বাবাকে দেখতেই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে হিমু। বাবা প্লিজ আদিকে খুঁজে বের করো। এভাবে ভেঙে পড়িস না, আমরা ওকে খুঁজে বের করবই। আদিকে না দেখলে আমার খুব কষ্ট হয়, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। টেনশন করিস না, আমরা খুব শীঘ্রই আদিকে খুঁজে বের করব। দুই বাবা আবার বেরিয়ে গেল আদিকে খোঁজার উদ্দেশ্যে। অতঃপর সে রুমে চলে আসে। কেন চলে গেলে আমাকে ছেড়ে? আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? তোর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসছে। এই হিমু আর কখনো তোকে কষ্ট দেবে না। প্লিজ আদি, আমার কাছে ফিরে আয়। এইভাবে আমার থেকে দূরে থাকিস না। তুই আমায় উগান্ডার পেতনি বললে আর তোকে কিচ্ছু বলবো না, ধার করা টাকাও চাইবো না, তবুও তুই ফিরে আয়। আজ আদির অনুপস্থিতিতে বুঝতে পারতেছি যে আদি আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। ওর দুষ্টুমিগুলো, ওর হাসি আমার বাঁচার দিশা ছিল। হঠাৎ ফোনে কল আসতেই চমকে ওঠে হিমু। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে জিশান কল করেছে। ভেবেছিল কলটা আদি দিয়েছে, কিন্তু তার উল্টো হলো। তাই ফোনটা বিছানায় ছুঁড়ে মেরে ওয়াশরুমে চলে যায়। প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে রুম থেকে প্রস্থান করবে হিমু। তখনই নজর পড়ে আদির টেবিলের উপর। সেখানে কাগজের ব্যাগ জাতীয় কিছু রাখা। দ্রুত টেবিলের দিকে এগিয়ে যায়। এর আগে ব্যাগটি এখানে কখনো দেখেনি হিমু। হয়তো ছিল, কিন্তু এই দুদিনে সেটা চোখে পড়ে। ব্যাগটির মুখটি টেপ দিয়ে আটকানো। হাতে নিতে বুঝতে পারে ভেতরে শক্ত জাতীয় কিছু। ব্যাগটি দেখে যতটা অবাক হয়েছে হিমু, তার থেকেও বেশি ভয় লাগছে। তবুও ব্যাগটা ছিঁড়ে ফেলে অতঃপর ব্যাগ থেকে বেরিয়ে আসে সাদা রঙের উপরে কিছুটা কালো রঙের দাগ কাটা একটি টি শার্ট, একটা চিরকুট এবং একটি কাঠের বক্স। এই টি শার্টটি হিমুর চিরচেনা, কারণ এটা সে আদিকে দিয়েছিল। টি শার্টটি পেয়ে আদি খুব খুশি হয়েছিল। তার যথেষ্ট মনে আছে তার দেওয়া টি শার্টটি আদি টানা 7 দিন পরেছিল। এটা নিয়ে আদিকে প্রচুর খেপাতাম। কেউ জিজ্ঞেস করলে আদি বলতো, এটা আমার ফিউচার ওয়াইফ দিয়েছে। এটা নিয়ে তাদের মাঝে বিশাল ঝগড়া হয়েছিল। এমনকি আদির বাবাও হিমুর হয়ে আদিকে খুব বকেছিল। অতঃপর চিঠিটা খুলে হিমু দেখে স্পষ্ট হয় যে এটা আদির হ্যান্ড রাইটিং। নিজেকে সামলে চিঠিটা পড়তে শুরু করে হিমু। প্রিয় হিমু, হিমু, আমি তোর পথের কাঁটা হতে চাইনি, আর কখনো হতেও চাইবো না। সবসময় তোর মুখে হাসি দেখতে চেয়েছি। একটা সত্যি কথা কি জানিস? যারা সত্যিকারের ভালোবাসে তারাই বুঝে প্রিয় মানুষটির অবহেলা কতটা কষ্টের। যেদিন থেকে আমি বুঝতে শিখেছি, সেদিন থেকেই তোকে হারানোর ভয়টা আরো বেশি তীব্র হয়ে উঠেছিল। তোর দুষ্টুমিগুলো আমার ভালো লাগতো। সবসময় তোর ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করতাম। তুই জিসানকে ভালোবাসিস, এটা যে আমি সহ্য করতে পারছি না, তাই আজ আমার ভালোবাসার বলিদান দিয়ে তোর থেকে অনেক দূরে চলে গেলাম। হ্যাঁ হিমু, আমি তোকে এতটাই ভালোবাসি যে এক মুহূর্ত তোকে না দেখলে আমার মনের ঝড় ওঠে। রাতে যদি তোকে খুব দেখতে ইচ্ছে হতো, তখন তোর বাসায় ছুটে যেতাম। তোর শিউলি ফুল গাছ বেয়ে জানালা দিয়ে তোর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকতাম। আমাদের বিয়ের কথা শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু তুই আমায় বিয়ে করতে রাজি না। তাই তোর হাসি মুখটা দেখার জন্য তোকে নিয়ে পালিয়েছিলাম। আর সেদিন ইচ্ছে করেই বাসায় ফোন রেখে গিয়েছিলাম, যার কারণ বাবা আমাদের কথা জানতে পেরে বিয়েটা দেয়। এসব জেনে একদম কাঁদবি না তুই। তুই তো জিসানকে ভালোবাসিস, আর জিসানও তোকে খুব ভালোবাসে। ও তোকে খুব ভালো রাখবে, আর ডিভোর্সের প্রয়োজন হবে না, কারণ আমি তো তোর থেকে অনেক দূরে চলে এসেছি। ভালো থাকিস, আমার জন্য টেনশন করিস না। তোর খুশিতেই আমি ভালো থাকবো। আদির লেখা পড়ে হিমুর পায়ের নিচের মাটি সরে গেল। আদি তার জন্য সবার থেকে দূরে চলে গেছে। এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। পুনরায় আবার পড়তে শুরু করলো। তোর থেকে ৩,৪৯৩ টাকা ৫০ পয়সা ধার নিয়েছিলাম, সেটা ইচ্ছে করে ফেরত দেইনি, তবে আজ দিয়ে দিলাম। মনে আছে
ছোটবেলায় তোর এক জোড়া পছন্দের ঝুমকো ছিল, সেখান থেকে একটা হারিয়ে ফেলেছিলি, তার জন্য অনেক কান্নাকাটি করেছিলি। তখন থেকে ভেবেছিলাম এমন ঝুমকো কিনে তোর মুখে হাসি ফিরিয়ে দেব। এই বাক্সতে এক জোড়া ঝুমকো রয়েছে, সেটা তোর জন্য। এই ঝুমকোটা সেই ধার করা টাকা দিয়ে কিনেছিলাম। ঝুমকো কিনতে 350 টাকা লেগেছিল, আর বাকি টাকা বাইকের পিছনে খরচ করেছি। মানে ঝুমকোটা খুঁজতে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, খুঁজে পেয়েও তোকে দেইনি। ভেবেছিলাম আমাদের বাসরে তোকে নিজের হাতে পরিয়ে দিব, কিন্তু সেই অধিকার তুই জিসানকে দিয়েছিস। রেখে গেলাম তোর জন্য আমার এক বাক্স ভালোবাসা। প্লিজ আমার উপর কখনো রাগ করিস না, এই শয়তানের হাড্ডিকে মাফ করে দিস। আর যদি তোর হৃদয়ে আমার জন্য সামান্য ভালোবাসা থেকে থাকে, তাহলে এই নম্বরে কল করিস। আমি দৌড়ে এসে আমার বউয়ের আঁচল ধরে বসে থাকবো। 015511345। ইতি তোর শয়তানের হাড্ডি, সঙ্গে তোর জন্য এতগুলো ভালোবাসা। না আদি, তোকে আমার থেকে কোথাও যেতে দেব না। তুই সব সময় আমার সঙ্গে থাকবি। তোকে ছাড়া যে আমার এক মুহূর্তও চলবে না, সেটা আমি এই 2 দিনে বুঝতেছি। হিমু দ্রুত ফোনটা হাতে নিয়ে তার বাবাকে আর আদির বাবাকে কল করে বলে বাসায় ফিরতে, অতঃপর নিচে এসে সবাইকে ডেকে বসার ঘরে বসে আছে হিমু। কিছুক্ষণ পর তার বাবারা বাসায় আসে। তারা প্রশ্ন করার আগেই তাদের থামিয়ে চিঠিতে দেওয়া সেই নম্বরে কল দেয়। রিং হতেই আদি কল রিসিভ করে। হিমো, আই লাভ ইউ। হুম। তুই কি জানিস না, হাজবেন্ড আই লাভ ইউ বললে তার উত্তরে আই লাভ ইউ টু বলতে হয়। বাসায় ফিরে না এলে আই লাভ ইউ 2 তো দূরের কথা, আই লাভ ইউ 0ও বলবো না। এই মুহূর্তেই বাসায় ফিরে আয়। 5 মিনিট ওয়েট কর, আমি 2 মিনিটে আসছি। হিমুরা সবাই আদির জন্য অপেক্ষা করতে থাকে, কারণ আদির বাবা মা খুব ভেঙে পড়েছিল আদির জন্য। সিঁড়ি দিয়ে কারোর নামার শব্দ শুনে তারা অবাক হয়, কারণ বাসার সবাই সেখানে রয়েছে। তাহলে কে উপর থেকে নামছে? সিঁড়িতে দৃষ্টি নিক্ষেপ করতেই হিমু যথেষ্ট অবাক হয়, যার কারণ আদি উপর থেকে নিচে নামছে। নিচে নামা মাত্রই আদির মা আদিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। হিমু খেয়াল করলো আদি তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আদির হাসি দেখে তার মনে ওর জন্য দ্বিগুণ রাগ সৃষ্টি হলো। আদির বাবার মুখ দেখে মনে হচ্ছে আদির উপর খুব রাগ করেছে। আর সহ্য করতে না পেরে আদিকে প্রশ্ন করলো, কোথায় ছিলি এই 2 দিন? বাবা, আমি বাসাতেই ছিলাম, কিন্তু সবার থেকে আড়ালে। কোথায়? আমার রুমের পাশে যে রুমটা আছে, ওইখানে কেউ যায় না, তাই আমি ওইখানে জল খাবার নিয়ে লুকিয়েছিলাম। আদির বাবা আদির কথা শুনে থাপ্পড় বসিয়ে দিল, অতঃপর বলল, তোর চলে যাওয়ায় আমরা কতটা কষ্ট পেয়েছি সেটার ব্যাপারে কি তোর কোনো ধারণা আছে? আদি তার বাবার প্রশ্নে কোনো উত্তর দিচ্ছে না, বরং গালে হাত রেখে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আজ তোকে আমার ছেলে বলতে ঘৃণা হচ্ছে। আমার ছেলে হয়ে এসব কিভাবে করতে পারলি? একবার কি মনে হয়নি যে আমরা কষ্ট পাবো? তোর মা কতটা কষ্ট পেয়েছে তা বুঝিস? আর হিমু, ও তো সবকিছু বাদ দিয়ে পাগলের মতো তোকে খুঁজতেছে। সরি বাবা, আমাকে ক্ষমা করে দাও। সব ভুলের ক্ষমা সরি দিয়ে হয় না আদি। কিছু কিছু ঘটনা আমাদের বুকে বিঁধে থাকে, আর সেই ক্ষত কখনো ভালো হয় না। আমরা তোর মা বাবা, এখন না হলেও কিছুদিন পর ঠিকই ক্ষমা করে দেব, কিন্তু তুই তো হিমুর বিশ্বাস ভেঙে দিয়েছিস। আদি হিমুর দিকে তাকাতেই দেখে হিমুর চোখ দিয়ে অঝরে জল পড়ছে। হয়তো ওর চলে যাওয়ায় খুব কষ্ট পেয়েছে, কিন্তু সে তো ওর জন্যই এসব করেছে। আদি হিমুর দিকে এগিয়ে যেতেই ওর কান্নার গতিটা আরো দ্বিগুণ বেড়ে যায়। সরি হিমু, আর এমন করব না, প্লিজ এবারের মতো আমায় ক্ষমা করে দে। কেন করলি এসব আমাকে কষ্ট দিতে? তোর কষ্ট হোক এটা আমি কখনো চাইনি। কেন এমন করলি আমার সাথে? আমি বাধ্য হয়ে করছি এসব, কারণ আমি জানতাম আমার শূন্যতাই তোকে বুঝিয়ে দেবে যে তুই আমাকে কতটা ভালোবাসিস। তোকে সারা জীবন আমার করে রাখতে চেয়েছি, কিন্তু সেটা তুই কখনো বুঝিসনি। তোর শূন্যতা আমাকে একটু একটু করে পুড়িয়ে ফেলতেছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দে, আর কখনো এমন করব না। ভালোবাসি না আমি তোকে, আবার যেখানে ইচ্ছে চলে যা। প্লিজ হিমু, এমন করিস না। তুই আমার জীবনে না থাকলে আমি বাঁচতে পারবো না। বললাম তো আমি তোকে ভালোবাসি না, আমায় ছেড়ে দে। আমি জানি তুইও আমাকে ভালোবাসিস, প্লিজ একবার বল না, আমি তোর মুখ থেকে একটিবার শুনতে চাই। কতবার তোকে একটা কথা বলতে হবে? আমি যখন বলেছি ভালোবাসি না, তার মানে ভালোবাসি না। হিমু বাসা থেকে দৌড়ে নিজের বাসায় চলে আসে, কারণ আদিকে কি বলবে কিছু বুঝতে পারছিল না। তবে তাকে কষ্ট দেওয়ার শাস্তি ওকে পেতেই হবে বলে ঠিক করলো হিমু। রুমে এসে দরজা বন্ধ করে দিল, কারণ ও জানে রাগ ভাঙাতে আদি ছুটে আসবে। হিমু, দরজা খোল, আমি তোকে খুব ভালোবাসি। এবারের মতো এই শয়তান আদিকে ক্ষমা করে দে, তোর আদি আর কখনো এমন করবে না। এই হিমু, দরজাটা খোল না প্লিজ। হিমু। আদি, তুই এখান থেকে চলে যা, আমি তোকে ভালোবাসি না।
আমি শুধু জিসানকে ভালোবাসি। কিছুদিন পরে আমি ওকেই বিয়ে করব। ভুলে যা আমায়। আচ্ছা ভুলে যাব, শুধু একটিবার দরজা খোল প্লিজ হিমু। আমি তোর মুখ দেখতে চাই না, চলে যা এখান থেকে। আমায় যখন সহ্য করতেই পারছিস না তাই চলে যাচ্ছি আমি। তবে মনে রাখিস, এই আদি আর কখনো ফিরবে না, তোর থেকে অনেক দূরে চলে যাবে। তোকে আজ আমার জীবন থেকে মুক্তি দিয়ে গেলাম। জিসানকে নিয়ে খুব ভালো থাকিস। হিমু উত্তরে কিছু না বলে রুমে চুপটি করে বসে রইল। কারণ আদি শুধু তাকে নয়, দুই পরিবারের সবাইকে কষ্ট দিয়েছে। এর ফল তো তাকে পেতেই হবে। প্রায় 5 মিনিট কেটে যায়, কিন্তু আদি আর কোনো রেসপন্স পাচ্ছে না হিমু। হিমু ভাবলেও তার মানে কি আদি সত্যি চলে গেল? না, আদি আবার এমন করতে পারে না। হিমু আর 1 সেকেন্ডও বসে না থেকে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে আদি নেই। রুম থেকে পা বাড়িয়ে উকি মারতেই হঠাৎ হিমুর হাত ধরে রুমে ঢুকিয়ে দরজা লাগিয়ে তাকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। ঘটনাটা এতই দ্রুত ঘটে যে কে এমন করলো তা বুঝতেই পারল না হিমু। ভয়ে চোখ বন্ধ করে রাখে। ভেবেছিস আমি চলে গেছি? এই আদি যেখানে যাবে তোকে সঙ্গে করে নিয়ে যাবে। আমার ভালোবাসার ভাগ আমি কাউকে দেব না। কথাগুলো শুনে হিমু চোখ খোলে। খুব রাগী কণ্ঠে কথাগুলো বলছিল আদি। হিমুকে দেওয়ালের সঙ্গে খুব শক্ত করে চেপে ধরায় সে নড়তেও পারছিল না। আবার ফিরে এলি কেন? আনিকা কি তোকে তার কাছে স্থান দেয়নি, নাকি অন্য কোনো মেয়ের দিকে নজর দিয়েছিস? নজর তো সেই ছোটবেলা থেকে তোর দিকে ছিল, তা তো কখনো বুঝলি না। নজর দিতে দিতে হয়তো আর কিছুদিন পর আমার চোখ খসে পড়ে যেত। আর আমি তোর চোখ নিয়ে ফুটবল খেলতাম। চলেই তো যাচ্ছিলি, তাহলে আবার কেন ফিরে এলি? ভালোবাসি তাই। তোকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারি না। আমার খুশির চাবি একমাত্র তুই। আমি তোকে ভালোবাসি না, চলে যা। সেটা আমি জানি। এই হিমু, একবার বল না ভালোবাসি। আমি জিসানকে। আর কিছু বলার সুযোগ না দিয়েই আদি হিমুর ঠোঁট জোড়া আটকে দিল। তারপর ঠোঁট ছিঁড়ে কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। আদির মুখের স্পর্শ পেয়ে কেঁপে ওঠে হিমু। আদি মুখে হাত রাখতেই দরজায় কেউ নক করলো। অতঃপর বলল, হিমু, এভাবে দরজা বন্ধ করছিস কেন? আন্টি, আমরা প্রেমে ব্যস্ত আছি, এখন দরজা কোনোভাবেই খোলা সম্ভব নয়। মাকে এটা কেন বললি? এই আদিত্য রায় সবসময় সত্য কথা বলে, তাই আন্টিকেও সত্যই বললাম। এই হিমু, একবার বল না আমায় ভালোবাসিস। আগে আমার বার্থডে গিফট দে, তারপর বলবো, এর আগে না। ও আচ্ছা, কাল তো তোর পয়দা দিবস ছিল, কিন্তু আমি তোকে 1 বাক্স ভালোবাসা গিফট করেছিলাম। তুই সেটা কেয়ার না করে বাসায় ফেলে এসেছিস। ওটা রাগ করে করেছি। তুই 2 মিনিট ওয়েট কর, আমি দৌড়ে গিয়ে নিয়ে আসি। হয়েছে মহারানী, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না। আমি যখন গিফট দিয়েছি তাই আনার দায়িত্ব আমার। ওরে, আদি কি ম্যাজিক জানে নাকি? পেতনি কি ওর ঘাড়ে চেপে বসে আছে? এমন কিছু না হলে তো বাক্সটা ওর হাতে থাকার কথা নয়। অবশ্যই আমায় দেওয়ালের সঙ্গে চেপে ধরার সময় আমি কিছু খেয়াল করিনি। আদি তার দেওয়া কাঠের বাক্স থেকে ঝুমকো জোড়া বের করে হিমুর কানে পরিয়ে দিল। হিমুর ছোটবেলায় হারানো ঝুমকো আর এই ঝুমকোর সেম ডিজাইন, তবে সেটার তুলনায় এটা একটু বড়। এবার খুশি তো? 53 কেজি খুশি। আদিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে হিমু। আজ মনে হচ্ছে আদি তার পথ চলার একমাত্র চাবিকাঠি। সেই ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে। ঝগড়া মারামারি হলেও আদি কখনো তাকে কাঁদতে দিত না। হিমুর প্রতি ওর যে ভালোবাসা সেটা হিমু কখনো বুঝিনি, হয়তো আদি বুঝতেই দেয়নি। হিমু, আমি তোকে খুব ভালোবাসি। প্লিজ তোর থেকে কখনো আমায় দূরে রাখিস না, তাহলে কেউ আমায় আর খুঁজে পাবে না। ভালোবাসি কিনা তা জানি না, তবে তোকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারবো না। এতদিন বলিসনি কেন? বুদ্ধু, তুই জানিস না মেয়েরা মুখ ফুটে কিছু বলে না, এসব ছেলেদের আগে বলতে হয়। ওরে, আমার বউ সাহিত্যিক হয়ে গেছে। কোন টিচারের কাছ থেকে ট্রেনিং নিলি রে? ভাবছি আমিও সেখানে ভর্তি হয়ে যাব। ওই শয়তানের হাড্ডি, তুই আমায় বউ বললি কেন? আমি তোর কোন জন্মের বউ লাগি? তুই তো আমার সেই ছোটবেলা থেকে বউ লাগিস। শুধু বাসরটা বাকি ছিল, ভাবছি আজকেই বাসরটা কমপ্লিট করে ফেলবো। আদি, আমরা তো এই বিয়ে কেউই মানি না, তাই ভাবছি আবার বিয়ে করব। আবার বিয়ে করলে শপিং, জুয়েলারি, দামি দামি গিফট পাবো, আর এইসব নিয়ে অনেক দিন বসে বসে খাওয়া যাবে। একদম ঠিক বলেছিস, আজই বাবাকে জানাতে হবে। চল এখনই বাসায় গিয়ে জানাই। তুই যা, বিয়ে না হওয়া পর্যন্ত আমি আমার বাসায় থাকবো। আচ্ছা, তাহলে একটা চুম্মা দে, 1 সেকেন্ডে চলে যাচ্ছি। একদমই না, বিয়ের আগে হবে না। এখন আমার বাসা থেকে বিদায় হ। দে না একটা। দাঁড়া, এক্ষুনি বাবাকে ডাকছি। এই না না, বিয়ের আগে হবু শ্বশুরের বকা খেতে চাই না। এখন চলে যাচ্ছি, তবে বিয়ের পর সুদে আসলে তুলে নেব।
আদি চলে গেল। আজ হিমুর মধ্যে একটা অজানা অনুভূতি কাজ করতে লাগলো। আজ এটুকু বুঝেছে যে আদিকে ছাড়া কোনোভাবেই চলবে না। আদি তার পাশে না থাকলে কখনো সে ভালো থাকবে না। আদিই তার ভালো থাকার কারণ। সেদিন জিশান তাকে বারবার কল করলো, কিন্তু সে কল রিসিভ করেনি। পরবর্তী দিন বিকেলে সবাই মিলে আবার হিমুদের বিয়ের প্ল্যান করলো। তারা দুজনও সেখানে উপস্থিত। 5 দিন পরে আবার তাদের বিয়ের ডেট ফিক্সড হলো। আবার বিয়ে হবে তাদের। এটা ভাবতেই হিমুর কেমন যেন লজ্জা লজ্জা লাগছে। সবার মাঝে তাদের চোখের ইশারায় চলে যাচ্ছে। রাতে আদির সঙ্গে কথা বলে ঘুমে মনোযোগ দিবে হিমু, তখন একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। হিমু রিসিভ করতেই একটা চেনা কণ্ঠস্বর তার কানে ভেসে এলো, কারণ কণ্ঠস্বরটি জিশানের ছিল। কাল থেকে তোমার কল করে যাচ্ছি, রিসিভ করছো না কেন? জিসান, আমায় আর কখনো কল করো না। কেন, কি হয়েছে? এতদিন তোমার সঙ্গে আমার কথা বলা, একসাথে চলা সবই শুধু একটা প্ল্যান ছিল, অন্য কিছু নয়। মানে? হ্যাঁ, এটাই সত্যি। আমি কলেজে গিয়ে ফ্রেন্ডদের সাথে যখন শুনেছিলাম যে তুমি কোনো মেয়েদেরকে কেয়ার করো না, তখন থেকে তোমার সঙ্গে নাটক করতে শুরু করি, আর আমি প্ল্যানে সফল হই। তুমি আমার সাথে এমন করতে পারো না। আমার ভালোবাসা মিথ্যা নয়, আমি তোমাকে খুব ভালোবাসি হিমু। জিসান, একটু বোঝার চেষ্টা করো, আমি তোমায় ভালোবাসি না, সব নাটক ছিল। আমি জানি তুমি মিথ্যা বলছো। আচ্ছা, তুমি কি তোমার পরিবারের কারণে আমার থেকে দূরে চলে যাচ্ছ? তাহলে বলো, কালকেই বাবাকে তোমার বাসায় পাঠাচ্ছি। কতবার বলবো আমি তোমাকে ভালোবাসি না, আমি আদিকে ভালোবাসি। ওর সঙ্গে কিছুদিন পর আবার আমার বিয়ে। তুমি আমার সাথে কাজটা একদম ঠিক করলে না হিমু। মনে রেখো, এর মাসুল তোমার দিতেই হবে। তোমার যা ইচ্ছে তাই করো, সো প্লিজ আমায় কখনো বিরক্ত করো না। জিশানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে আদির কথা ভাবতে ভাবতে এক পর্যায়ে হিমু ঘুমের রাজ্যে পা বাড়ায়। হিমু, এই হিমু, কি হয়েছে তোর? ঘুমের মধ্যে এভাবে কাঁদছিস কেন? মায়ের ডাকে ঘুম ভাঙতেই হিমু তার মা আর বোনকে তার পাশে দেখল। এত সকালে তার রুমে তাদের দেখে কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে। মা আদির থেকে আমায় কেউ আলাদা করতে চায়, সে চায় না যে আমরা একসাথে থাকি। বোকা মেয়ে, তুই এতক্ষণ স্বপ্ন দেখছিলি, কিছু হয়নি। আর কে তোদের আলাদা করবে? রুমে আদির প্রবেশ। কিরে পেতনি, 9টা বাজে আর তুই এখনো ঘুমাচ্ছিস? কলেজ যাবি না নাকি বিয়ের কথা শুনে কলেজকে ভুলে গেছিস? কি 9টা বেজে গেছে? আমার একটা কল দিতে পারতি। তোকে সেই 7টা থেকে কল করতে করতে আমি 2বার মরে আবার ফিরে এসেছি, আর তুই বলতেছিস আমি তোকে কল করিনি? হিমু ফোন চেক করে দেখে সত্যি আদি তাকে অনেকবার কল করেছিল, কিন্তু তার ফোন সাইলেন্ট ছিল। মা, বোন আর আদি নিচে চলে গেল, আর হিমু দ্রুত ওয়াশরুমে চলে গেল। শাওয়ার সেরে নিচে এসে দেখে সবাই মিলে গল্প করছে। তারপর তারা নাস্তা করে আদির মোটর বাইকে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। আগের তুলনায় এখন আদিকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে হিমু। আদি, তোর থেকে আমায় কে যেন কেড়ে নিতে চায়। তোর ওই ফালতু স্বপ্নের কথা আন্টির থেকে শুনেছি। আমার খুব ভয় লাগছে। কি বলিস এসব? ওগান্ডার পেত্নির মুখে সব মানায় না। কলেজে পৌঁছে গেছি, নামবি নাকি এভাবেই জড়িয়ে ধরে থাকবি? বাইক থেকে হিমু আর আদি নেমে ক্যাম্পাসের ভিতরে পা বাড়াতেই কিছুটা অবাক হয়, কারণ জিশান তাদের সামনে দাঁড়িয়ে আছে। তবে জিশান একা নয়, ওর সঙ্গে আরো 3-4টে ছেলেও রয়েছে। তারা জিশানকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, তখন কেউ হিমুর হাত ধরে থামিয়ে দেয়। পেছনে ফিরে হিমু দেখে অন্য কেউ নয়, জিশানই তার হাত ধরেছে। জিসান, আমার হাত ছাড়ো। যদি না ছাড়ি তাহলে কি করবে? তোমায় আমি ভালোভাবে বলছি, আমার হাত ছেড়ে দাও, না হলে কিন্তু খুব খারাপ হবে। না ছাড়লে কি তোমার বাবাকে আমার কথা বলে দিবা? বলে কোনো লাভ হবে না। আমার বাবার কাছে তোমার বাবা কিছুই না। আমি চাইলেই তোমায় মুহূর্তেই আমার করতে পারি। জিশানের কথা বলে শেষ হওয়া মাত্রই আদি জিশানের গালে থাপ্পড় বসিয়ে দিল। অতঃপর বলল, হিমু আমার হবু স্ত্রী, কারণ আমরা আবার বিয়ে করতে যাচ্ছি। আমি চাই তোর নজর হিমুর থেকে সরিয়ে নে, সেটা তোর জন্যই ভালো হবে। জিশান রাগে আগুন হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখনই সেই আগুনে কলেজ ক্যাম্পাস সব পুড়ে শূন্য হয়ে যাবে। সব পুড়লেও হিমু আর আদি পুড়বে না, কারণ 2 দিন পরে তাদের বিয়ে। জিশানের আগুনে পুড়ে গিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করতে চায় না হিমু, তাই আদিকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে সে। সোজা ক্লাসে এসে ক্লাসে মনোযোগ দেয়। ক্লাসে সবাই উপস্থিত হলেও জিশান উপস্থিত হয়নি। হয়তো বেচারা কষ্ট পেয়ে বাসায় চলে গেছে। অবশ্য তাকে যেতেই হতো, কারণ যে আগুন চলছিল তাকে তো ফ্রিজে ঢুকতেই হবে। ক্লাস শেষ করে তারা কলেজের পাশে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে চলে যায়। তারপর খাবার অর্ডার করে। খাবার দিতেই দুজনে পাল্লা দিয়ে খেতে শুরু করে। হিমু, আমি না বাসায় ওয়ালেট রেখে এসেছি, তাই বলছি কি আজকের বিলটা তুই একটু পে করে দে। আমি বাসায় পৌঁছেই ডাবল টাকা দিয়ে দেব। 1 টাকাও দেব না। তুই এত ছ্যাঁচড়া কেন রে?
হবু বউয়ের কাছে টাকা চাইতে লজ্জা করে না? অন্য মেয়ে হলে ঠিকই লজ্জা লাগতো, কিন্তু হবু বউ তো, তাই লজ্জা লাগছে না, বরং ভালো লাগছে। আমার মানে তো তোর, আর তোর মানে তো আমারই, তাই না? তোর কিডনি যদি তোর হয় তাহলে তো সেটা আমারও। তাই ভাবছি তোর কিডনিটা বিক্রি করে বিল পে করব। তারপর বাদাম ভাজা খেতে খেতে বাসায় চলে যাব। আইডিয়াটা কেমন লাগলো মিস্টার আদি? পুরোটাই তিতা। এই হিমু, এবারের মতো বিলটা দিয়ে দে না প্লিজ। থাক, আর ন্যাকা কান্না করতে হবে না, শেষবারের মতো দিয়ে দিচ্ছি। নেক্সট টাইম এমন ভুল করলে সত্যি সত্যি তোর কিডনি বিক্রি করে বাদাম ভাজা খাবো। আচ্ছা। বিল পে করে তারা পরবর্তী গন্তব্যে পা বাড়ায়। কারণ তাদের প্ল্যান হলো কলেজে শেষ হওয়ার পর দুজনে মিলে ঘুরবে। হেমু আদিকে শক্ত করে জড়িয়ে ধরেছে, আর আদি ধীর গতিতে ওর মোটর বাইক চালাচ্ছে। রাস্তায় তারা জ্যামে আটকে যায়। তখন হেমুর চোখে জিশানের চোখ ধরা পড়ে। সেদিকে আর না তাকিয়ে হেমু আদিকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। জায়গাটা বেশ নির্জন, তেমন কোনো মানুষ এখানে আসে না। তবে তারা কলেজ শেষ করে মাঝে মাঝে এখানে ঘুরতে আসতো। হিমু আদির হাত জড়িয়ে ধরে মনের শান্তিতে হাঁটতেছে, কিন্তু কোনো এক অজানা আগন্তুকের সেটা সহ্য হয়নি। শুভ সময় ফোনে মেসেজের সাউন্ড কানে পৌঁছতেই হিমুর মনটা একদম নষ্ট বিনষ্ট করে দিল। ফোন চেক করে দেখে মেসেজটা কোনো গ্রামীণ বা বাঙালিক অফিস থেকে আগত হয়নি, বরং হিমুর শত্রু মানে জিশান মেসেজ করেছে। তুমি আমার সঙ্গে এসব করে একদম ঠিক করেনি। যেভাবেই হোক তোমাকে তো আমার করবই। এই জিসান একবার যেটা চায় সেটা নিজের করেই ছাড়ে। মেসেজটা হিমু আদিকে দেখাতেই আদি তাকে এক গাদা বকুনি দিতে শুরু করলো। যা, ওই জিসানের সঙ্গে আর একটু হাত ধরে কলেজ চক্কর দিয়ে আয়, আর আমি তোদেরকে দেখে গোলাপ আর শিউলি ফুলের পাপড়ি নিক্ষেপ করবো নে। তুই জানিস না আমার গোলাপ পছন্দ না? আর আমি তো জিসানের সঙ্গে একটু ফাজলামি করছি, বুঝতে পারিনি যে ও এসব করবে। এমনিতে তো সব বোঝনির রানী তুই, কান খুলে আমার কথা শুনে নে। যদি জিসান আমার হিমুর দিকে হাত বাড়ায় তাহলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো, তারপর তোকে নিয়ে আমিও মরবো। আমায় তুই ভালোবাসিস সেটা আগে বললে কি এসব আমি করতাম? কখনো করতাম না। এসব তোর জন্য হয়েছে, তাই প্রবলেম সলভও তুই করবি। বাসায় চল, মা কল করতেছে। বাসায় না গেলে হয়তো ভেবে নেবে আমরা আবার পালিয়েছি। আচ্ছা চল। আর লেট না করে তারা বাসায় চলে আসে। আদি বারবার হিমুকে তার বাসায় যাওয়ার জন্য রিকোয়েস্ট করছিল, কিন্তু সে চায়নি, কারণ সে তো এখন হবু বউ। তাই ভেবেছে বিয়ে করে আদির গলায় ঝুলে তারপর যাবে। যেই কথা সেই কাজ, মানে হিমু নিজের বাসায় চলে যায়। বাসার ভিতরে প্রবেশ করতেই তার চোখ উপরে উঠে গেল, কারণ দুষ্টু অভি হিমুর বোনের পাশাপাশি বসে হাত ধরে কথা বলছে। তাই উপর থেকে চোখটা এনে ঠুস করে চোখের স্থানে বসিয়ে তাদের দিকে এগিয়ে গেল হিমু। অভি, ওই সেখানে বসে কি করছিস তোরা? আদি ভাইয়া আর তুমি যা করতে আমরাও তাই করতেছি, মানে প্রেম। এখানে যে ইচিং বিচিং চলছে সেটা তোদের হাত ধরতে দেখেই বুঝেছি। দাঁড়া, এখনই মাকে ডাকছি। অভি বসা থেকে হিমুর কাছে এসে বলল, পূর্বের ভালোবাসা তুমি জানো না, অন্যের প্রেমে বাধা দিলে নিজের প্রেমেও বাধা পড়ে। তাই বলছে কি আন্টিকে ডেকে এই ভুলটা কখনো করো না। ওই শয়তানের ডিব্বা, তুই আমাকে প্রেম শিখাচ্ছিস? একদমই না, আমরা তোমার থেকে প্রেম ভালোবাসা শিখেছি, তুমি রুলস ভুলে গিয়েছিলে। আমি তো শুধু সেটা একটু মনে করে দিলাম। তুই এখনই আমার বাসা থেকে বিদায় হ। আমার বোনকে আমি প্রেম ভালোবাসা শিখিয়ে তোর কাছে পাঠিয়ে দিব নে। আচ্ছা পূর্বের ভালোবাসা, এজন্যই তো তোমায় এতগুলো ভালোবাসে। অভি বাসা থেকে প্রস্থান করার সঙ্গে সঙ্গে বাসায় হিমুর বাবার প্রবেশ। কলেজ থেকে কোথায় গিয়েছিলি? বাবা, আমি আদির সঙ্গে ছিলাম। সেটা আমিও জানি। তুই আর আদি নাকি আবার পালানোর চেষ্টা করতেছিস? না বাবা, আমরা তো কলেজ শেষে একটু ঘুরতে গিয়েছিলাম। পালানোর কথা তোমায় কে বললো? অভি এসে তো বললো তোরা আবার পালানোর প্ল্যান করতেছিস। ওই অভির ডিম আমার জীবনটা বাঁশপাতা করে ছাড়বে। এখনই আমার পেছনে পড়তেছে, না জানি বউ হয়ে গেলে কি করবে। ওকে তো আজ পানি ছাড়াই গিলে খাবো। হিমু তারামাকে বলে রওনা দিল হবু শ্বশুরের বাসায়। বাসায় এসে অভি রুমে আসলো, কিন্তু ছোট শয়তানকে রুমে পেল না সে। রুম থেকে বের হতে যাবে তখনই ওয়াশরুম থেকে সাউন্ড আসলো, তার মানে অভি ওয়াশরুমে। আজ বের হলে তারপর হিমু কি করে সেটাই জানে। একটা তোয়ালে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে থাকে হিমু। ওয়াশরুমের দরজা খুলেই তোয়ালে দিয়ে অভির মুখ ঢেকে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। ওই শয়তান, তুই আমার পেছনে পড়েছিস কেন? তোকে বলেছি আমার বোনের পেছনে পড়ে থাকতে, আর তুই কি না আমায় বিপদে ফেলতেছিস? তোকে আজ মেরেই ফেলবো। কি হলো, কথা বলছিস না কেন? অবশ্য কথা বলার কোনো অপশন আমি রাখিনি, আমি তো আভির মুখ চেপে ধরেছি।
তাই কথাও বলতে পারছিস না, শুধু হুম হুম করছিস। হিমু তার কোমরে কারোর হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখে সে যাকে তোয়ালে দিয়ে চেপে ধরেছে এটা তারই হাত। তোর সাহস তো কম না, তুই আমার কোমরে হাত দিয়েছিস। এক্ষুনি হাত সরিয়ে নে, না হলে কিন্তু চিৎকার করে সবাইকে উপরে নিয়ে আসবো। আর এটা আদির কানে একবার পৌঁছালে তুই আর পৃথিবীতে স্থান পাবি না। হিমুর কথা শেষ হতে অসভ্য ছেলেটা তাকে তার সঙ্গে জড়িয়ে নিল। হিমু ওর মুখ ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে বলল, হবু বউয়ের ভাই? না না, তুই আমার নিজের ভাই, প্লিজ আমায় ছেড়ে দে। না, শয়তানের ডিব্বা আমায় ছাড়ছে না, বরং আরো শক্ত করে আমায় জড়িয়ে ধরছে। হিমু, তোকে এভাবে হার মানলে চলবে না। আদির ছোট ভাই হোক বা বড় ভাই হোক, প্রতিবাদ করতেই হবে। প্রয়োজনে আজ সবাইকে বলে আভির একটা কঠিন ব্যবস্থা করতে হবে। আভি আজ আমার সঙ্গে এমন জঘন্য ব্যবহার করবে তা আমি কল্পনাও করিনি। মনে মনে সিদ্ধান্ত নিল হিমু ওকে এখনই থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দেবে। চোখ মেলে থাপ্পড় দিতে গিয়ে হিমু মনে মনে 190 ডিগ্রি শক খেয়ে 20 বার অজ্ঞান হয়ে গেল। কোনো মতে লাশ থেকে জীবিত হয়ে চোখ মেলে তাকিয়ে দেখে তার সামনে এক চেনা অচেনা অদ্ভুত লোক জোকার মার্কা হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। আদি, তুই? হ্যাঁ, কেন? আমার স্থানে অন্য কেউ থাকার কথা ছিল। না, আমি তো ভেবেছিলাম আভি আমায় জড়িয়ে ধরেছে, তাই আমি থাপ্পড় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তাই নাকি? তো আমার হবু বউ এখন অবিরুমে কি মতলবে আসা, নাকি ওর সঙ্গে প্রেম করতে আসা হয়েছে, কোনটা? একদম বাজে কথা বলবি না। তুই তোর রুমের ওয়াশরুম ছেড়ে এখানে এসেছিস কেন? তখন কলেজ থেকে ফেরার সময় বাইকে বসে আমি স্বপ্ন দেখেছিলাম যে তুই এখন অবিরুমে আসবি, তাই আগে থেকে এখানে এসে বসে আছি তোর সঙ্গে প্রেম করব বলে। একটুও ফাজলামি করবি না, সত্যি করে বল তো এখানে কি করছিস? উগান্ডার পেতনি তোর হবু বরের তো 2 দিন পরে বিয়ে, তাই মা রুমে নতুন জিনিস বসাচ্ছে, তাই আমি অভিরুমে। ও আচ্ছা, আমায় ছাড়, আমি বাসায় যাব। ছাড়তে পারি, কিন্তু একটা শর্তে। মহারাজা, কি শর্ত বলে ফেলুন। আমায় শক্ত করে জড়িয়ে ধরে একটা 5 মিনিটের চুম্মা দে, তারপর আমি ভদ্র ছেলের মতো তোকে ছেড়ে দেব, প্রয়োজনে কোলে তুলে তোকে পৌঁছে দেব। আমার দ্বারা হবে না, আমায় ছাড়, না হলে কিন্তু আমি চিৎকার করব, তারপর সবাই এসে তোকে বকা দেবে। তোর আইডিয়া পানিতে ডুবে মরে গেছে, কারণ এখন তো আমাদের মতে বিয়ে হবে, আর বিয়ের আগে আমরা প্রেম করতেই পারি। আর প্রেমে আমার বাবা কেন, তোর বাবাও বাধা দেবে না। আমায় না ছাড়লে কিন্তু আমি তোকে কামড় দিব। তোর কামড় খেতে আমি সবসময় রাজি, কামড়টা যদি ঠোঁটে দিস তাহলে তোকে নিয়ে 15 সমুদ্র পাড়ি দিতে রাজি। আদি কথাগুলো হিমুর মুখের খুব কাছে এসে বলল। আদির মুখে এসব কথা শুনে হিমুর কেমন যেন অনুভূতি হচ্ছে। হয়তো এমন অনুভূতি হওয়ার কারণ আদির কাছে আসা। মুহূর্তেই তার হার্টবিট 1000 গুণ বেড়ে গেল। তার নাকের সঙ্গে আদির নাক স্পর্শ করতেই তার সম্পূর্ণ শরীর কেঁপে ওঠে। আদির চোখ নিশ্চয়ই হাবুডুবু খাচ্ছে। ধীরে ধীরে আদির ঠোঁট হিমুর ঠোঁটের দিকে এগোতে থাকে। হিমুর দিকে যতই এগোতে থাকে ততই তার শরীরের কম্পন বাড়তে থাকে। আজ কেন যেন আদিকে বাধা দিতে মন চাইছে না, বরং মন চাইছে আদির নেশায় ডুবতে। ভয়ে হিমু চোখ বন্ধ করে নেয়। আদি তার মুখের এতটাই কাছে যে তার নিঃশ্বাস হিমুর মুখে এসে পড়ছে। হিমুর ঠোঁটে আদির ঠোঁটের স্পর্শ পেতেই হিমু এক ঝলক কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে আদি হিমুকে ওর সঙ্গে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আদি তার এতটাই কাছে যে ওর নিঃশ্বাস আদির মুখে পড়ছে, সঙ্গে হৃদস্পন্দনও ক্রমেই বাড়তে থাকছে। হঠাৎ ওয়াশরুমে দরজা খোলার শব্দ পেতেই আদি হিমুকে ছেড়ে দেয়, আর হিমু ওর থেকে কিছুটা সরে দাঁড়ায়। তাকিয়ে দেখে তাদের শত্রু দাঁড়িয়ে আছে, মানে অভি। ভাইয়া, এখানে কি রোমান্টিক মুভির শুটিং চলতেছিল? আমি কি ভুল সময় প্রবেশ করে তোমাদের রোমান্সে বিঘ্ন ঘটিয়েছে? কোথাও গেলে নক করে যেতে হয়, তা শিখিসনি? যা বাবা, এখন আবার আমার দোষ হয়ে গেল। এদিকে তোমরা ওয়াশরুমের দরজাগুলো রোমান্স করতেছো, আর আমি দেখলেই যত দোষ। অভির কথায় উত্তর না দিয়ে তারা ওয়াশরুম থেকে রুমে আসে। অতঃপর অভি বলে, তোমাদের অনেকগুলো ধন্যবাদ। ওই অকারণে ধন্যবাদ দিলি কেন? তোর মতলবটা একটু বলতো। এই যে রোমান্সের নতুন ফর্মুলাটা আমার শেখানোর জন্য। আমিও তোমার বোনের সঙ্গে এইভাবে রোমান্স করতে চাই। কি বললি? আমার নিরীহ বোনের সঙ্গে এসব করবি? তোকে আজ আমি চিবিয়ে খাবো। আমি বলিনি, মা বলে বড়দের অনুসরণ করে চলতে, তাই আমরা তোমাদের অনুসরণ করে চলবো। তুমি চুপ, শয়তান ছেলে। আর বকবক না করে হিমু বাসায় চলে আসে, কারণ তার মা বলে হবু শ্বশুরের বাড়িতে বেশিক্ষণ থাকতে নেই। হিমু খুব ভদ্র মেয়ে তো, তাই সে বেশিক্ষণ না থেকে টুস করে নিজ বাসায় চলে আসে। বিয়ের 2 দিন বাকি। আগের মতো তাদের পালানোর ধান্দা নেই, কারণ তারা এখন নিজেদের ইচ্ছেতেই বিয়ে করবে।
ফাজলামিয়ার শপিংয়ে তাদের এই 2 দিন কেটে যাচ্ছিল। তবে এই 2 দিনে বিকেলটা শুধু তাদের দুজনের জন্যই ছিল, কারণ তাদের পছন্দের জায়গায় যাওয়া মিস হয়নি। অবশেষে বিয়ের দিন চলে আসে। আবার নতুন করে নতুন সাজে তাদের বাসা সেজে ওঠে। সবার মুখে আলাদা একটা খুশির ছাপ দেখা যাচ্ছে, কিন্তু তারা কেন যেন সবার খুশিটা সহ্য হচ্ছে না। তবুও সহ্য করে নিল। গায়ে হলুদ থেকে বিয়ের আগ পর্যন্ত আদির সঙ্গে হিমুর ফোনে কথা চলতে থাকে। 1 ঘন্টা যাবৎ হিমুকে আটা ময়দা দিয়ে সাজানো হচ্ছে, তবু এদের সাজানো হচ্ছে না মনে হচ্ছে। সাজাতে সাজাতে এরা তাকে পেতনি বানিয়ে দিবে। হিমু তার মাকে বলেছে আদির সঙ্গে তার বিয়ে হচ্ছে, কোনো অচেনা ছেলের সঙ্গে নয়। তাও তাকে পেতনির মতো সাজতেই হবে কেন? কিছুক্ষণ পর তাদের বিয়ে। হিমু নতুন বউয়ের মতো রুমে একা একা বসে আছে। হঠাৎ হিমুর ফোনে রিং বাজতেই ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা একটা নাম্বার থেকে কল আসছে। ভেবেছিল আদি কল করেছে, কিন্তু অন্য নম্বর দেখে মনটাই খারাপ হয়ে গেল তার। তাই আর রিসিভ করলো না। বারবার সেই নম্বর থেকে কল আসলো, তবুও রিসিভ করলো না হিমু। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো। চেক করে দেখলো হিমু, অভিনন্দন মিস হিমু, তবে তোমার মুখের হাসি শুধু কিছু মুহূর্তের জন্য। হিমু মেসেজটা দেখে কিছুটা অবাক হয়, তবু মাথা নষ্ট না করে সে তার বিয়েতে মনোযোগ বসায়। খুব ধুমধাম করে তাদের বিয়েটা সম্পন্ন হয়। বিয়ের পর তাদের দুজনে একটা রুমে বসানো হয়। তারা তখন চোখে চোখে প্রেম করছিল, কিন্তু কতগুলো ভূত প্রেতনি তাদের প্রেমে ব্যাঘাত ঘটালো। মানে অভি আর ঐশীর মতো কিছু শয়তান তাদের পাশে এসে বসলো। এদিকে হিমুর পেটে মাথায় ঘুরতেছিল শয়তানি বুদ্ধি। আজ চেপে রাখতে না পেরে আদিকে জানানোর সিদ্ধান্ত নিল, কিন্তু তার আগে সব শয়তানের হাড্ডিগুলোকে রুম থেকে বিদায় করতে হবে। তাই অভিকে আর বোনকে উদ্দেশ্য করে বলল হিমু, তোরা সবাইকে নিয়ে রুম থেকে বের হ, আদের সঙ্গে আমার কিছু কথা আছে। মায়ের বারণ আছে, তাই আমরা তোমাদের সঙ্গেই থাকবো। ওই একদম ন্যাকামি করবি না, আমরা তো তোদের থেকে বড়, তাই যা বলছি তাই শুনবি। আর যা না শুনিস আমি নিজেই তোদের প্রেমের রাক্ষসী রূপে আক্রমণ করব। আচ্ছা যাচ্ছে, কিন্তু এটা বলো তো, আমরা চলে যাওয়ার পরে তোমরা দুজনে কি করবা? প্রেম করব, তবু তোরা এখান থেকে বিদায় হ। তার আর আদির ধমকে সবাই রুম থেকে প্রস্থান করলো। অতঃপর হিমু আদির কাছে এসে বলল, চল এখন আমরা পালিয়ে যাই। কি, তোর মাথা ঠিক আছে তো? সম্পূর্ণ ঠিক আছে, আর মাথার ব্যাটারিও ফুল চার্জ। আমার সেই ছোটবেলা থেকে ইচ্ছে বিয়ের পর বরের সঙ্গে পালাবো। প্লিজ চল না আমরা পালিয়ে যাই। আমরা তো এখন আমাদের ইচ্ছেতেই বিয়ে করেছি, তাহলে কেন পালাবো? এখন এসব করলে সবার সম্মান নষ্ট হবে। তার মানে তুই আমায় নিয়ে পালাবি না, এটাই তো? আরে উগান্ডার পেতনি, শুধু শুধু আমরা কেন পালাবো? তোকে বিয়ে করাই আমার ভুল ছিল। এর থেকে জিসানকে বিয়ে করলে আমায় নিয়ে এতক্ষণে আকাশে নিয়ে যেত চাঁদ দেখানোর জন্য। কি বললি তুই? এই আদি চল না, আমরা তোর MBW তে পালিয়ে আকাশে ঘুরতে যাই। প্লিজ প্লিজ। ওকে, কিন্তু নেক্সট টাইম জিসানের নাম তোর মুখে শুনলে তোকে মেরে আমিও মরে যাব। আচ্ছা প্রমিস, আর কখনো বলবো না। হ্যাপি? এখন চল। না না, আমরা পালাচ্ছি, তাই আলাদা আলাদা চুপি চুপি সবার আড়ালে যাব। আমি আগে যাচ্ছি, তারপর তুই। ওকে। তার প্ল্যান অনুযায়ী নিজেকে একটা কালো কাপড় দিয়ে মুড়ে সবার চোখের আড়ালে বাসা থেকে বের হয় হিমু। হিমু সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে। আদিও কিছুক্ষণ পর এলো। হিমু সেখানে একা দাঁড়িয়ে থাকে, আর আদি ওর মোটর গাড়ি আনতে চলে গেল। পাগলি একটা বোঝ উঠেছে আমার কপালে। বিয়ের পর যে ওকে নিয়ে এভাবে পালাতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি। বাইক নিতে এসে বাবাকে কল করে সবটা জানিয়ে দিলাম। শুধু শুধু তারা আমাদের জন্য টেনশন করবে, তা তো হতে পারে না। বাইক নিয়ে সেখানে পৌঁছে দেখে হিমু নেই। হিমু তো এখানেই দাঁড়িয়ে ছিল। এটুকু সময়ের মধ্যে কোথায় যেতে পারে? বাসায় চলে যায়নি তো? বাইক রেখে আশেপাশে খুঁজে দেখলো আদি, কিন্তু হিমুকে কোথাও দেখতে পাওয়া গেল না। ফোন হাতে নিয়ে হিমুকে কল দিল আদি। হিমুর ফোনের রিং তার কানে বেজে ওঠে। নিচের দিকে তাকিয়ে দেখে রাস্তার সাইডে হিমুর ফোন পড়ে আছে। হিমুর ফোন এখানে পড়ে আছে কেন? হিমু কোথায়? আশেপাশে ওকে অনেক খুঁজলো আদি, কিন্তু ওকে কোথাও পেল না। বাসায় এসে বাবা মাকে জিজ্ঞেস করে হিমুর কথা, কিন্তু তার বাবা বলে হিমুকে দেখেনি। অতঃপর তারা সবাই মিলে দুই বাসার প্রত্যেকটা স্থানে খোঁজে, কিন্তু কোথাও পায় না। কোথায় যেতে পারে হিমু, তাও আবার রাস্তায় ফোন ফেলে? পাড়ার প্রত্যেকটা বাসায় ওর সব ফ্রেন্ডদের বাসায় খোঁজা হয়, কিন্তু হিমুকে কোথাও পাওয়া গেল না। তাদের বাবারা হিমুকে খোঁজার জন্য রাস্তায় চেকপোস্ট বসিয়ে দিল, কিন্তু হিমুকে পাওয়া গেল না। সারা রাত খুঁজেও হিমুকে পাওয়া গেল না। সকালে আদি নিজেকে আবিষ্কার করে তার বিছানায়।
চোখ খুলতেই দেখে তার মা আর হিমুর মা তার পাশে বসে কাঁদছে, আর বাকি সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আন্টি হিমু ফিরে এসেছে? হিমুর মা তার কথার উত্তর না দিয়ে অনবরত কাঁদতে থাকে। হিমুকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তবে তোর বাবা খুব তাড়াতাড়ি হিমুকে খুঁজে নিয়ে আসবে। আদি তার মায়ের উত্তর শুনে বেরিয়ে পড়ে হিমুকে খোঁজার উদ্দেশ্যে। প্রতিটা জায়গায় খুঁজল সে, কিন্তু হিমুকে কোথাও পেল না। আজ বাইকের পিছনে হিমুর থাকার কথা ছিল, কিন্তু সেই স্থান আজ ফাঁকা পড়ে আছে। কোথায় চলে গেলি আমাকে ছেড়ে? আমার কথা কি তোর একবারও মনে পড়ে না? আদি যে তোকে ছাড়া বড় অসহায়। প্লিজ হিমু, একবার ফিরে আয়। এভাবে কেটে যায় 4 থেকে 5 দিন, কিন্তু হিমুর কোনো খোঁজ পাওয়া যায় না। প্রতিটা স্থানে শতবার করে খোঁজ করা হয়, কিন্তু তারা ব্যর্থ হয়। আদি নিজেকে রুমে আবদ্ধ করে সেই কাঠের বাক্স আর হিমুর ফোন বুকে আঁকড়ে ধরে বসে আছে। আজ চোখের জলও পড়ছে না। হিমুর সঙ্গে সঙ্গে আজ যেন সে নিজেকেই হারিয়ে ফেলেছে। হিমুকে এভাবে সে হারিয়ে ফেলবে তা কখনো ভাবেনি। হঠাৎ হিমুর ফোনে মেসেজ বেজে ওঠায় আদি থমকে যায়। ইচ্ছে না থাকা সত্ত্বেও মেসেজ বক্সে গিয়ে মেসেজটা চেক করে। মেসেজ চেক করতে গিয়ে একটা মেসেজের উপর আদির নজর পড়ে। মেসেজটা ওপেন করতেই সে অবাক হয়। মেসেজে স্পষ্ট লেখা, অভিনন্দন হিমু, তোমার মুখের হাসিটা কিছু মুহূর্তের জন্য। কল লিস্ট চেক করে দেখে আদি যে নাম্বার থেকে মেসেজ করা হয়েছিল সেই নম্বর থেকে 3 বার কলও করা হয়েছে, তবে হিমু রিসিভ করেনি। আদি পুনরায় অচেনা নম্বরে কল করে, কিন্তু নম্বরটি বন্ধ পায়। তার মানে হিমু কোথাও চলে যায়নি, ওকে কেউ জোর করে নিয়ে গেছে। কিন্তু কে নিয়ে যেতে পারে? জিসান এসব করেনি তো? আদি আর ভাবতে না পেরে নিচে গিয়ে সবাইকে ব্যাপারটা জানায়। অতঃপর তার বাবা আর হিমুর বাবা এবং আদি জিশানের বাসায় রওনা হয়। জিশানের বাসায় পৌঁছে কাউকে পেল না তারা, শুধু কিছু দারোয়ান রয়েছে বাসা পাহারা দেওয়ার জন্য। তাদের কাছে জিজ্ঞেস করায় তারা জানায় জিশানের পুরো পরিবার কিছুদিন আগে আমেরিকা চলে গেছে, তবে এদেশে ফিরে আসবে কবে তা তারা জানে না। জিশানের চলে যাওয়ায় আদির মনে সন্দেহের ইশারা হচ্ছে, যেন তার মনে হচ্ছে হিমুর হারিয়ে যাওয়ার পিছনে জিশানের হাত রয়েছে। সে তার বাবাকে বলে হিমুর ফোনের সেই অচেনা নম্বর ট্র্যাক করার ব্যবস্থা করে, কিন্তু সে এটাতেও ব্যর্থ হয়, কারণ অচেনা নম্বরটি কোনো লোকের দোকানের নম্বর। দোকানের আশেপাশে কোনো সিসি ক্যামেরা না থাকায় কিছুই জানতে পারল না তারা। 10 দিন হয়ে যায়, তবুও হিমুর কোনো খবর মেলে না। অদূর নিজেকে আজ অসহায় লাগছে। কোথায় চলে গেলি আমায় একা করে? একবারও আমার কথা তোর মনে পড়ে না? এই হিমু, তোকে ছাড়া আমি এক মুহূর্ত ভালো থাকতে পারবো না। প্লিজ একটিবার আমার কাছে ফিরে আয়, আর কখনো তোকে আমার হাত ছাড়া করবো না। হিমুর সাথে কাটানো মুহূর্ত আর ওর দেওয়া টি শার্টটা আদির কাছে পড়ে আছে, কিন্তু হিমু নেই। এতগুলো ভালোবাসার শুধু বাক্সটাই পড়ে আছে, কিন্তু হিমু নেই। আরও 2 দিন পর নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। চোখ মেলে আদি দেখে তার পাশে তার বাবা মা আর অভি দাঁড়িয়ে আছে। মা, হিমুকে পাওয়া গেছে? আদি, এখনো হিমুকে খুঁজে পাওয়া যায়নি। মা, হিমু কি সত্যি আমার থেকে চলে গেছে? ও কি আমার কাছে আর কখনো ফিরবে না? তার মা উত্তর না দিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। কেঁদো না মা, হিমু ফিরে আসবে। ওকে ফিরে আসতেই হবে। ও একদিন আমার কাছে ফিরে আসবেই, এটা আমার বিশ্বাস। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওর জন্য অপেক্ষা করব। আদি হসপিটাল থেকে বাসায় এসে জানতে পারে হিমুর পরিবার বাসা ছেড়ে চলে গেছে। তার মাকে জিজ্ঞেস করাই বলল, সে যেদিন অসুস্থ হয়ে পড়ে তাকে নিয়ে হসপিটালে যাওয়ার পর থেকে তারাও উধাও হয়ে যায়। হিমুর বাবা মায়ের এভাবে চলে যাওয়া আদি মেনে নিতে পারছে না। তাদের নম্বরে কল করে বন্ধ পায়। অতঃপর অভির কাছে জানতে পারে হিমুর ছোট বোনের নম্বরও সেদিন থেকে অফ। হিমু ফিরে আসবে এই বিশ্বাস নিয়ে আবার পথ চলতে শুরু করে আদি। তার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সে সিদ্ধান্ত নেয় যে সে কলেজে যাবে। আদি আজ কলেজ যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামতেই তার বাবা মায়ের মুখে হাসি ফিরে এলো। নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা হয় আদি, তবে আজকে থেকে বাইকে নয়, রিকশায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ বাইকের পিছনে হিমুর থাকার কথা ছিল। আজ যখন হিমু তার পাশে নেই, তাই বাইককে নিজের থেকে দূরে রাখলো। কলেজে প্রবেশ করতেই ফ্রেন্ডরা তার কাছে ছুটে এলো। একে একে সবাই হিমুর ব্যাপারে জানতে চাইলো, কিন্তু সে ওদের কোনো উত্তর না দিয়ে ক্লাসে চলে এলো। ক্লাসরুমে প্রবেশ করতেই হিমুর স্মৃতি আদিকে আঁকড়ে ধরল। নিজেকে সামলে ক্লাসে মনোযোগ দিল আদি। ক্লাসের শেষে হিমুর বেস্ট ফ্রেন্ড শ্রুতিকে দেখতে না পেয়ে তার ফ্রেন্ডদের কাছে শ্রুতির ব্যাপারে জানতে প্রশ্ন করে আদি। ওরা উত্তরে বলে কিছুদিন যাবৎ শ্রুতিও কলেজে আসছে না।
তাই বাসায় না ফিরে শ্রুতির বাসায় চলে যায় আদি। সেখানে পৌঁছে শ্রুতির থেকে জানতে পারে ওর নাকি কিছুদিন পরে বিয়ে, তাই ও কলেজে আসছে না। একরাশ কষ্ট নিয়ে বাসায় চলে আসে আদি। হিমুর স্মৃতি নিয়ে পথ চলতে শুরু করে। প্রতিনিয়ত জিশানের বাসায় গিয়ে খবর নিত তারা, এখনো ফিরছে কিনা, কিন্তু প্রতিবার সে ব্যর্থ হয়। হিমুর বাবা মাকে অনেক খুঁজেছে আদি, তবে তাদের খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। রোজ বিকেলে হিমুর পছন্দের জায়গায় গিয়ে হিমুকে অনুভব করত আদি। তার বিশ্বাস আছে যে হিমুকে সে একদিন ঠিক খুঁজে বের করবে। সেদিন আর তাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না, আর কোনো মূল্যে সে তাকে তার থেকে হারিয়ে যেতে দেবে না। মাঝে মাঝে রাত দিন আদির রাস্তায় কেটে যায়। কিছুদিন পরে তারা এক্সাম চলে আসে, তাই পড়াশোনায় মনোযোগ বসিয়ে এক্সাম কমপ্লিট করে। হিমুর স্মৃতির সঙ্গে নিয়ে কেটে যায় 7 বছর। এদিকে তার পড়াশোনা কমপ্লিট হয়, পাশাপাশি একটা জবও করছে। তবে আজও সবাইকে খুঁজে বেড়ায়। আজও হিমুর জন্য রাস্তায় ওয়েট করে। হিমুর বার্থডেতে একা একা কেক কাটে। ওর প্রতিটা বার্থডের গিফট যত্ন সহকারে রেখে দেয়। নিজেকে এটা বলে সান্ত্বনা দেয় যে হিমু পাশে নেই তাতে কি হয়েছে, হিমুর স্মৃতিগুলো তো তার কাছে আছে। সে না হয় ওর স্মৃতিগুলোকে নিয়ে ওর জন্য ওয়েট করবে। প্রায় কলেজের ক্যাম্পাসে গিয়ে একা একা বসে থাকতো, কিন্তু কিছুদিন যাবৎ কলেজে যাওয়া হয় না। তাই সিদ্ধান্ত নিয়েছে আজ কলেজে যাবে আদি। কলেজে পৌঁছে তাদের সেই ক্লাসরুমে বসে হিমুর সঙ্গে কাটানো খুনসুটি মুহূর্তগুলো তাকে হিমুর কথা আরো বেশি মনে করিয়ে দেয়। প্রায় 2 ঘন্টা পর বাসায় ফেরার জন্য আদি কলেজ প্রস্থান করে। বাসায় ফিরে দেখে তার বাবা মা খুশিতে মেতে উঠেছে। কারণটা অজানা, আগ বাড়িয়ে কারণটা জানতে চাইল না। রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আদি। এটা নতুন কিছু নয়, এটা নতুন কিছু নয়। হিমু চলে যাওয়ার পর থেকে প্রতিদিন সে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খায়। যে তাকে বারণ করত সেই তো তাকে একা রেখে চলে গেছে, তাই আর সিগারেটটা বন্ধ করেনি আদি। যেদিন হিমু নিচে এসে বন্ধ করতে বলবে একমাত্র সেদিনই বন্ধ হবে, এর আগে নয়। আদির আজ হিমুকে বড্ড বেশি মনে পড়ছে। মুখ দিয়ে যতটা সিগারেটের ধোঁয়া বের হচ্ছে ততটাই চোখ বেয়ে জল পড়ছে। নিজেকে সামলে সিগারেট ফেলে দিয়ে ঘুমাতে চলে আসে আদি। হিমুর স্মৃতিগুলো আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে মায়ের ডাকে তার ঘুম ভাঙে। মায়ের চোরাচুরিতে দ্রুত ফ্রেশ হয়ে রুমে প্রস্থান করে। নিচে নামতেই দেখে তার বাবা মায়ের সঙ্গে কিছু লোক বসে আছে, হয়তো কোনো রিলেটিভ হবে। তাই আদি মাথা না ঘামিয়ে তার মায়ের পাশে গিয়ে বসে। অতঃপর একটা মহিলা বলে ওঠে, ছেলে আমাদের পছন্দ হয়েছে। মহিলাটির কথা শুনে আদি তার বাবা মায়ের দিকে তাকায়, কিন্তু তারা তাকে কেয়ার না করে তাদের সঙ্গে কথা বলেই যাচ্ছে। আদির মা তার হাত ধরে আছে, তাই সে না পারছে সবার সামনে থেকে উঠে চলে যেতে, আর না পারছে কিছু বলতে। হয়তো আদি সবার সামনে রিয়াক্ট করতে পারে, কিন্তু তাতে তার বাবার সম্মান নষ্ট হবে। তাই কিছু না বলে সবার সঙ্গে বসে রইল। কিছুক্ষণ পর তার মা তার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, ও ঈশিতা অনেক সুন্দর এবং খুব ভালো মেয়ে, আমাদের সবার পছন্দ হয়েছে। আদি তার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। সবাই মিলে তার সঙ্গে এমন করছে কেন? আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ঐশীকে দেখ, কত ভদ্র মেয়ে, আমার আদির সঙ্গে অনেক ভালো মানাবে। তার মায়ের চোরাচুরিতে অচেনা মেয়েটির দিকে একবার তাকাই আদি। তাকাতেই চোখ অন্যদিকে নিক্ষেপ করে। তার চোখ আজও শুধু হিমুকে দেখতে চায়। হিমুর স্থানে অন্য কোনো মেয়ে থাকবে এটা সে কখনো ভাবতে পারবে না। সবার সঙ্গে বসেছিল, কাউকে কিছু বলতে পারছিল না। তারা আরো কিছুক্ষণ বাবা মায়ের সঙ্গে কথা বলে চলে যায়। অতঃপর আদির মায়ের দেওয়া তার মুখের বাঁধন খুলে ফেলে বলে, কি হচ্ছিল এসব? আমাকে না জানিয়ে আমার সঙ্গে এত বড় অন্যায় কেন করা হচ্ছে? আদি, আমরা তোর ভালোর জন্য এসব করছি। আর কতদিন হিমুর জন্য ওয়েট করবি? আমি ওর জন্য শেষ নিঃশ্বাস অবধি ওয়েট করব, কারণ আমি ওকে সত্যি ভালোবাসি। আর আমার বিশ্বাস হিমু একদিন আমার কাছে ফিরে আসবে। হিমু বেঁচে আছে নাকি মরে গেছে তা আমরা কেউ জানি না। ওর জন্য নিজেকে কেন কষ্ট দিবি? হিমু অবশ্যই বেঁচে আছে, আমার জন্য বেঁচে আছে। ওকে আমার জন্য বেঁচে থাকতেই হবে। আমরা তোর মা বাবা, বছরের পর বছর তোর কষ্ট দেখে যাচ্ছি, কিন্তু আর দেখতে চাই না। দিন বদলাচ্ছে, কিন্তু এখনো নিজেকে বদলাসনি। অন্য মায়েদের মতো আমি আমার ছেলের মুখে হাসি দেখতে চাই। হাসি? আমার হাসি খুশি তো হিমুকে ঘিরে। আমি তোকে এভাবে আর দেখতে পারবো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ঈশিতার সঙ্গে তোর বিয়ের ডেট ফিক্স করব। হিমুকে ছাড়া অন্য কাউকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না।
সেখানে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে থেকে আদি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। অফিসের কাজের শেষের দিকে তার ফ্রেন্ড ঈশানের কল আসে। আদি, তোকে একটা খবর দেওয়ার আছে। কি বলো? জিসান আজ দেশে ফিরে এসেছে। কি? হ্যাঁ আদি, আমি সত্যি বলছি, জিসান দেশে আসছে। আমি এখন জিসানের বাসার সামনে দাঁড়িয়ে আছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। খুব দ্রুত গাড়ি নিয়ে জিশানের বাসার উদ্দেশ্যে রওনা দেয় আদি। পৌঁছে দেখে জিশানের বাসার সামনে ঈশান দাঁড়িয়ে, অতঃপর ঈশানকে নিয়ে জিশানের বাসায় প্রবেশ করে। বাসায় প্রবেশ করতেই দেখে জিসান সোফায় বসে আছে। এক সেকেন্ড সময় নষ্ট না করে ওর দিকে এগিয়ে যায় আদি। তাদের দেখে জিশান বলে, আদি ঈশান তোরা? জিসান, হিমু কোথায়? মানে? হিমুকে কোথায় রেখেছিস? পাগলের মতো এসব কি বকছিস? আমি হিমুকে কোথায় রাখবো? একদম ন্যাকামি করবি না। আমি জানি জিসান, সেদিন রাস্তা থেকে তুই হিমুকে জোর করে নিয়ে গেছিস। আদি, তুই হয়তো ভুলে গেছিস যে এটা আমার বাসা। চাইলে আমি তোকে পুলিশে দিতে পারি। জিসান প্লিজ, হিমুকে আমার কাছে ফিরিয়ে দে। তার বিনিময় তুই যা বলবি আমি তাই শুনবো। তবু আমার হিমুকে ফিরিয়ে দে। আমি সত্যি বলছি, হিমুর ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি হিমুকে... জিশান কথাটা ক্লিয়ার করে না, না বলেই থেমে গেল। প্লিজ জিসান, থেমে থাকিস না। এত বছর আদি নিজেকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল, শুধু বেঁচে আছে হিমু ফিরে আসবে সেই আশা নিয়ে। হ্যাঁ আদি, সেদিন রাতে আমি হিমুকে কিডন্যাপ করেছিলাম। জিসান, আমার হিমু কোথায়? হিমুকে কিডন্যাপ করে আমাদের পুরনো বাসায় 7 দিন বেঁধে রেখেছিলাম। একটু একটু করে অনেক বুঝিয়েছি হিমুকে যে আমি ওকে কতটা ভালোবাসি। কিন্তু হিমু সবসময় একটা কথাই বলতো, ও আমাকে নয় তোকে ভালোবাসে। হিমুকে কিডন্যাপ করার ঘটনা বাবা জেনে ফেলে। বাবার কথায় আমি ওকে ছেড়ে দেই। অতএব আমি আমার ভালোবাসা থেকে দূরে চলে যাই। তবে আমি হিমুর কোনো ক্ষতি করিনি। আদি, আমি ভেবেছিলাম আমার ভালোবাসা ও বুঝবে, কিন্তু ও বুঝেনি, তাই আর জোর করিনি। হয়তো আমার রাগ তার উপর ছিল, তবে আমার ভালোবাসার উপর নয়। তুই মিথ্যে বলছিস। এই জিসান, একটিবার বল না হিমুকে কোথায় রেখেছিস? আদি, জিসান সত্যি কথা বলেছে। আমি ওকে বলেছিলাম হিমুকে ফিরিয়ে দিতে, তাই হিমুকে ছেড়ে দেয়। কিন্তু আঙ্কেল, হিমু তো আজও ফিরে আসেনি। আমরা আজও খুঁজে পাইনি ওকে। কি হিমু ফিরে যায়নি? তাহলে ও কোথায় গিয়েছে? জানি না জিসান, ও আমাকে একা করে কোথায় চলে গিয়েছে। আজও হিমুকে খুঁজি, কিন্তু ওর দেখা এখন আমি পাইনি। আর কিছু না বলে আদি আর ঈশান জিশানের বাসা থেকে প্রস্থান করে। ঈশান চলে যায় তার বাসায়, আর আদি তার বাসায়। রবি এসে হিমুর দেওয়া টি শার্টটি হাতে নিয়ে বসে আছে। বিকেল গড়িয়ে রাত হয়, তবু হিমুকে নিয়ে তার ভাবনার শেষ হয় না। হিমুকে ফিরে পাওয়াই একমাত্র পথ ছিল, সেটা হলো জিশান। কিন্তু জিশানের থেকে সব শুনে সেটাও আজ হারিয়ে ফেলল আদি। এই হিমু, কেন এভাবে আমার থেকে হারিয়ে গেলি? আমার জন্য কি তোর একটু কষ্ট হয় না? কবে আমার কাছে ফিরে আসবি? কবে আমার সব কষ্ট তোর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবি? দেখ, আদি আজও তোর জন্য অপেক্ষা করছে। প্লিজ একবার আমার কাছে ফিরে আয়। দাদা ভাই, তুমি আজও হিমু দিদির জন্য কাঁদছো? কই না তো, চোখে কি যেন পড়েছে। জানো দাদা ভাই, আমিও কাঁদি আমার দ্বিতীয় ভালোবাসার জন্য, কিন্তু পাই না। আচ্ছা দাদা ভাই, তুমি হিমু দিদিয়াকে অনেক ভালোবাসতে, তাই না? ভালোবাসতাম কিনা জানি না, তবে আমার মৃত্যুর আগ পর্যন্ত ওকে ভালোবাসবো। আমি তোমাদের মতো এমন লায়লা মজনুর প্রেম শিখতে চাই। আমি একটু শেখাও তো। আমি আমার লায়লাকে খুঁজে হাত ধরে ঘুরতে চাই। হয়েছে, আর তোকে ন্যাকামি করতে হবে না। কত টাকা লাগবে সেটা বল। আমার দাদা ভাই এতগুলো ভালো না, বলতে সব বুঝে ফেলে। মাত্র 5,000 টাকা লাগবে, কাল ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাব। আচ্ছা, পেয়ে যাবি। চল ডিনার করে আসি। আদি আর অভি ডিনার করার জন্য নিচে নামতেই দেখে তাদের বাবা মা দুজনেই খাবার টেবিলে বসে আছে, তাই তারাও খাবার টেবিলে বসে পড়ে। অতঃপর সবাই খেতে শুরু করে। আদি, আমি আর তোর বাবা বিয়ের ডেট ফিক্স করেছি। কি? আমার পারমিশন না নিয়ে বিয়ের ডেট ফিক্সড করে দিলে? আমরা তোর বাবা মা, তোর কিসে ভালো হবে আর কিসে খারাপ হবে সেটা আমরাই দেখব। বাবা, তুমি মাকে একটু বোঝাও, এই বিয়ে আমি করতে পারবো না। কারণ আমি হিমুকে ভালোবাসি। ওকে ছাড়া আর অন্য কাউকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আদি, তোর মা এসব তোর খারাপের জন্য করছে না? বাবা, তুমিও এমন বলতে পারলে? হিমুর জন্য আর কত বছর অপেক্ষা করবি? যতদিন এই আদি বেঁচে থাকবে ঠিক ততদিন আমি ওর জন্য ওয়েট করব। আমার বিয়ে নিয়ে যদি আর কখনো বাসায় কোনো কথা হয়, তাহলে হয়তো আর কোনো দিন আমার মুখটাই দেখতে পারবে না। আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। দাদা ভাই শোনো, না খেয়ে চলে যেও না। মা, কেন তুমি এসব করছো? দাদা ভাই কতটা কষ্ট পাচ্ছে, তাকে তুমি বুঝো না? এসবের জন্য দাদা ভাই আমাদের থেকে দূরে চলে যাক, সেটা চাও? দাদা ভাই যদি এই বাসা থেকে চলে যায়, তাহলে আমিও চলে যাব।
আদি বাসা থেকে বেরিয়ে সব ফ্রেন্ডদের কল করলো সেই রাস্তার মোড়ে আসতে। একটু পরে এক এক করে সবাই এলো। অতপর সবাই মিলে আড্ডা দিতে শুরু করলো। তাদের সবাইকে সঙ্গ দিতে রয়েছে সবার হাতে এক একটা সিগারেট। নিজেদের মতো সবাই সিগারেট টেনে যাচ্ছে। আদি সবার থেকে কম নয়, বরং অন্যদের থেকে কিছুটা এগিয়ে আছে। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর অন্যরা চলে যায়। আদি আর ঈশান রাস্তা দিয়ে এক পা এগোতে থাকে। অতপর ঈশান বলে ওঠে, হঠাৎ করে বাবা বোনের বিয়ে ঠিক করেছে, কাল গ্রামের বাড়িতে যেতে হবে, তুইও আমার সঙ্গে চল। না ইসান, আমি এই শহর ছেড়ে কোথাও যেতে পারবো না। এই শহরে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আদি, আমরা দুদিন থেকে চলে আসব। গ্রামে গেলে তোর মনটাও ভালো হবে। আমার মন ভালো হওয়ার কারণটা তুই জানিস। মা তোকে নিয়ে যেতে বলেছে, তুই না গেলে আমায় বাড়িতে ঢুকতে দিবে না। প্লিজ চল না, না হলে আমি গ্রাম ছাড়া হয়ে যাব। আরে কি করছিস এসব? পাছাড়। আগে বল, কাল আমার সঙ্গে গ্রামে যাবি? হ্যাঁ, না বললে কোনোদিনই ছাড়বো না। আচ্ছা যাব, এখন তো ছাড়। অনেক ধন্যবাদ। আদি, আমি তোকে এভাবে জোর করতে চাইনি, কিছুটা বাধ্য হয়ে করেছি, কারণ তোর মলিন মুখটা আমার মোটেও দেখতে ইচ্ছে করে না। আমি চাই তুই পূর্বের মতো হাসি খুশি থাকিস। এটাও জানি যে তুই হিমুকে ছাড়া কখনো ভালো থাকবি না, তবুও আমার কিছুটা ব্যর্থ চেষ্টা। এখানে বসে নিজেকে কষ্ট না দিয়ে গ্রামে গেলে হয়তো তোর কিছুটা ভালো লাগবে। এই ইসান, এভাবে হা করে কি ভাবছিস? কই কিছু না তো, চল বাসায় যাই। ঈশানকে ওর গন্তব্যে পৌঁছে দিয়ে আদিও বাসায় চলে আসে। আদি বাসায় প্রবেশ করতেই দেখে তার বাবা মা বসে আছে, হয়তো তার জন্য ওয়েট করছিল। তোমরা এত রাত অবধি জেগে আছো কেন? বাবা তোমার রাত জাগা বারণ, তারপরেও কেন এসব করছো? চলো এখনই ঘুমাতে। তোর জন্য অপেক্ষা করছিলাম, অনেকবার তোকে কল দিয়েছি কিন্তু তুই রিসিভ করিসনি, তাই খুব চিন্তা হচ্ছিল। সরি বাবা, ফোনটা সাইলেন্ট ছিল তাই টের পাইনি। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়। ওকে, তোমরা আগে যাও, দেন আমি যাচ্ছি। আদির বাবা মা চলে যাওয়ার পরে সেও ঘুমাতে যায়। প্রতিদিনের মতো আজও হিমুর দেওয়া টি শার্ট, ওর ফোন আর এক বাক্স ভালোবাসার সঙ্গে নিয়েই ঘুমায়। বাক্সটিতে সেই ঝুমকোচোরা না থাকলেও হিমুর ভালোবাসার ছোঁয়া বাক্সটিতে রয়েছে। হিমুর স্মৃতি নিয়ে আদি এক প্রকার ঘুমিয়ে যায়। সকালে তার ঘুম ভাঙে ঈশানের কলে। চোখে হাজারো ঘুম নিয়ে কল রিসিভ করে। আদি, তুই এখনো ঘুমাচ্ছিস? কেন, কিছু হয়েছে? আজ 9টায় আমার সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, সেটা কি তোর মনে আছে? ও সরি, তুই একটু ওয়েট কর, আমি এক্ষুনি বের হচ্ছি। এখনই আসতে হবে না, এখন 8টা বাজে, তুই সবকিছু কমপ্লিট করে তারপর আয়। আচ্ছা। দ্রুত শাওয়ার সেরে রেডি হয়ে নিচে চলে আসে আদি। নিচে নেমে তার মাকে নাস্তা দিতে বলে। নাস্তা দিতেই টপ টপ গিলতে শুরু করে সে। দ্রুত খেতে খেতে তার দিকেই সবাই হা করে তাকিয়ে রইল। তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? দ্রুত খাচ্ছিস তো তাই। আদি, তুই কোথাও যাচ্ছিস অফিসের কাজে? ও সরি, আমি তোমাদের কাল বলতেই ভুলে গিয়েছিলাম। আমি অফিস থেকে 3 দিনের জন্য ছুটি নিয়েছি, ঈশানের সঙ্গে ওর গ্রামের বাড়ি যাব বলে। এত বছর পর আজ তুই দূরে কোথাও বেড়াতে যাচ্ছিস, এটা শুনে আমি কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। দাদা ভাই, তোমার সঙ্গে আমারও যেতে ইচ্ছে করছে, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। আজ সব ফ্রেন্ডরা মিলে পিকনিকে যাব। আচ্ছা, আমি ফিরে আসি, তারপর তোকে নিয়ে ঘুরতে যাব। হ্যাপি? আচ্ছা। আদি তার বাবা মায়ের থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ঈশানের বাসার উদ্দেশ্যে। ঈশানের বাসার সামনে পৌঁছে ঈশানকে রাস্তায় আসতে বলে। কিছুক্ষণ পর ঈশান চলে আসে। অতপর তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। টানা 4 ঘন্টা পর তারা গ্রামের দেখা পায়। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবার ভালো লাগে, বিশেষ করে তাদের মতো শহরে থাকা ছেলে মেয়েদের। ছোটবেলায় একবার গ্রামে আমরা 2 পরিবারের সবাই মিলে ঘুরতে এসেছিলাম। তখন গ্রামের সৌন্দর্য আরও মনোমুগ্ধকর ছিল। যত দিন যাচ্ছে ততই গ্রামের সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছে। হিমুও তখন আমাদের সঙ্গে ছিল। গ্রামে গিয়ে অনেক দুষ্টুমি করেছিলাম হিমুর সঙ্গে। সেই দিনগুলো হয়তো ফিরে পাবো না, কিন্তু আজ হিমুর সঙ্গে থাকলে খুব ভালো হতো। এই আদি, কি হলো, কথা বলছিস না কেন? কই কিছু না তো, বল শুনছি। আমি একা বকবক করে যাচ্ছি আর তুই ভাবনার জগতে পড়ে আছিস। এত কি ভাবছিস একটু বলতো? আরে কিছু না, গ্রামটা অনেক পাল্টে গেছে তাই দেখছিলাম। দিন দিন গ্রামও শহরের রূপ নেবে। কিছুক্ষণ পর তারা ঈশানদের বাসায় পৌঁছে যায়। ঈশানকে ফলো করে আদি ওদের বাড়িতে প্রবেশ করে।
বেশ সুন্দর করে বাড়িটি সাজানো, নানা রঙের ফুল পাতা দিয়ে সাজানো, দেখতে খুবই সুন্দর লাগছিল। বিয়ে বাড়ি বলে কথা, সুন্দর করে তো সাজাতেই হবে। তাদের দেখে ঈশানের মা খুব খুশি হয়েছে। তারা ফ্রেশ হয়ে আসতেই নানা রকমের পিঠা পায়েস মিষ্টি খেতে দিল, কারণ ঈশানের মা জানে আদি পিঠা পায়েস খেতে খুব ভালোবাসে। ঈশানের মা মাঝে মাঝে পিঠা পায়েস বানিয়ে ঈশানের কাছে আদির জন্য পাঠিয়ে দিত। তার জন্য পাঠালেও খাবারে হিমু ভাগ বসাতো। এখানেও হিমু স্মৃতি জুড়ে আছে। তাদের খাওয়া কমপ্লিট হওয়ার পর ঈশান বিয়ের কাছে লেগে পড়ে। কাল বিয়ের সব কাজ তো আজকেই শেষ করতে হবে, তাই আদিও ঈশানকে সাহায্য করতে শুরু করে। বিকেলটা তাদের কাজের মধ্য দিয়ে কেটে যায়। কেন যেন আদির এখানে এসে মনটা হালকা লাগছে, তবে সব কিছুর মধ্যেও হিমুকে খুব মনে পড়ছে। তাদের রাতের খাবার খেতে একটু লেট হয়, ঘুম আসছিল না, তাই ঈশানকে নিয়ে ছাদে চলে আসে আদি। দুজনে বসে আড্ডা দিচ্ছে, আর তাদের আড্ডায় মন জোগাতে সঙ্গে রয়েছে সিগারেট। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর দুজনে ঘুমাতে চলে আসে। সকালে ঘুম ভাঙে ঈশানের মায়ের ডাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে, তাই ঠুস করে উঠে পড়ে তারা। ফ্রেশ হয়ে নাস্তা করে উঠোনে চলে আসে। ঈশানদের ঘরের সামনে বেশ বড় উঠোন, তাই সেখানে গায়ে হলুদের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আদি অনুষ্ঠান যোগ দিতে কতগুলো পাজি মেয়ে তার মুখে এক গাদা হলুদ মাখিয়ে দিল। ঘরে এসে নিজেকে আয়নার সামনে তুলে ধরল আদি। অতঃপর এই হলুদ আদিকে সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিল। আদি হিমুর জন্মদিনের কেক একা খেয়ে নিত, আর এর প্রতিশোধ নেওয়ার জন্য হিমু আদির জন্মদিনের কেক তার মুখে মাখিয়ে দিত। আজ হিমু আদির পাশে থাকলে হয়তো ওই পাঁচি মেয়েরা তার মুখে হলুদ লাগাতে পারতো না। হিমু, কোথায় তুই? কবে আসবি আমার কাছে ফিরে? কবে আমায় জড়িয়ে ধরে বলবি আমি তোকে এতগুলো ভালোবাসি? কবে বলবি একটিবার ফিরে আয়, তোকে যত্ন করে আমার বুকে লুকিয়ে রাখবো। প্লিজ ফিরে আয়। আদি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? কেউ কিছু বলেছে? না রে, কিছু হয়নি, চোখে কি যেন পড়েছে। বুঝেছি, চল এখনই ফ্রেশ হয়ে আয়, আমরা বাজারে যাব কিছু ফুল কিনতে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। দ্রুত ফ্রেশ হয়ে আদি আর ঈশান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। 10 মিনিটের মধ্যে তারা বাজারে পৌঁছে যায়। এখানের বাজারটা মোটামুটি অনেকটাই বড়। ঈশান ফুল কিনতে ফুলের দোকানে চলে যায়, আর আদি বাজারটা ঘুরে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। শহরের বাজারগুলো থেকে গ্রামের বাজার অনেকটাই ভিন্ন, তবে দেখে মনে হচ্ছে দৈনন্দিন জীবনে সবার যা দরকার তার সব কিছুই এখানে রয়েছে। কিছুক্ষণ পর ঈশান ফুল নিয়ে চলে আসে। অতঃপর তারা বাসায় রওনা দেয়। সন্ধ্যায় বিয়ের লগ্ন অনুযায়ী বিয়ে শুরু করা হয়। বিয়ের অনুষ্ঠানে দেখে হিমুকে বড্ড বেশি মনে পড়ছে আদির। সেদিন তাদেরও বিয়ে হয়েছিল, আর বিয়ের পর দুজনে পালাতে গিয়ে সেই হিমুকে হারিয়েছে। মনটাকে কিছুতেই সামাল দিতে পারছে না, তাই বিয়ের অনুষ্ঠান থেকে নিজেকে দূরে রাখার জন্য বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা অন্ধকার, আর সেই অন্ধকার রাস্তা দিয়ে একটু একটু এগিয়ে যাচ্ছে আদি। কোথায় যাচ্ছে সেটা সে নিজেও জানে না। হিমুর পাগলামি, অভিমান, দুষ্টুমি আমাকে খুব কাঁদায়। ওর ভালোবাসাই আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। আমি আজও বিশ্বাস করি হিমু একদিন আমার কাছে ফিরে আসবে। ও আমার কাছে ফিরে আসবেই। সকালে আদি নিজেকে আবিষ্কার করে বাড়িতে। আবছা চোখ মেলে দেখে ঈশানের বাড়ির সবাই তার আশপাশ দিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছিল আমার? কাল রাতে বোনের বিয়ে সম্পূর্ণ হওয়ার পর তোকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। খুব ভোরে পাশের বাড়ির একটা ভাইয়া কাজে যাচ্ছিল, তখন তোকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমাদের সবাইকে খবর দেয়। অতঃপর আমরা পৌঁছে দেখি তুই অজ্ঞান হয়ে আছিস। তোকে বাড়ি নিয়ে আসি, তারপর তোর জ্ঞান ফিরে। ও, হয়তো কোনো কারণে মাথা ঘুরে পড়ে গেছিলাম। ঈশান, আমাদের বাসায় ফিরতে হবে। অফিস থেকে কল এসেছিল। তুই আগে সুস্থ হ, দেন যাব। আমি একদম ঠিক আছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে খেয়ে দিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে উঠতে যাবে তখন আদি তার পায়ে ব্যথা অনুভব করে। খেয়াল করে দেখে তার জুতার নিচে কিছু একটা গেঁথে গেছে। গাড়িতে উঠে জুতা খুলে হাতে নিতেই দেখে একটা ঝুমকো তার জুতোয় আটকে গেছে। ঝুমকোটা জুতোর থেকে খুলে হাতে নিয়ে একটু খেয়াল করে দেখলো আদি। এটা সেই ঝুমকো যেটা সে হিমুকে গিফট করেছিল। ঝুমকোটা সেম ডিজাইন, কিন্তু এখানে আসলো কিভাবে? হিমুকে তার দেওয়া ঝুমকো তো ও বিয়ের দিন পরিয়েছিল। তার মানে কি হিমু এই গ্রামেই আছে? ঈশান, হিমু এখানেই আছে, এই গ্রামেই। কি? হ্যাঁ ঈশান, আমি সত্যি বলছি। আমার জুতোর সঙ্গে এই ঝুমকোটা আটকে ছিল। আমার যথেষ্ট মনে আছে, এই ডিজাইনের ঝুমকো আমি ওকে দিয়েছিলাম। তোর কি সঠিক মনে আছে তুই হিমুকে যে ঝুমকাটা দিয়েছিলি সেটা এইটাই সেম ডিজাইনের? হ্যাঁ,
সেম ডিজাইনের আমার ফোনে সেই ঝুমকো পরা হিমুর ছবি আছে। এই দেখো এটা। আর হিমুর কানের ঝুমকোটা সম্পূর্ণ এক। সম্পূর্ণ মিল আছে। আমার হিমুকে আমি পেয়ে গেছি। ও এই গ্রামেই আছে। আমি ওকে খুঁজে বের করব। কিন্তু আদি, সেই ঝুমকো অন্য কোনো মেয়েও পড়তে পারে, আর শহরের জিনিস গ্রামেও বিক্রি হয়। না ইসান, আমার মন বলছে হিমু এই গ্রামেই আছে। ওকে আমাদের খুঁজে বের করতে হবে। আদি, আমার মনে হচ্ছে আমরা কোথাও ভুল করছি, চল শহরে যাই। ওকে, তুই চলে যা। তোর সহায়তা আমার কোনো দরকার নেই। আমি একাই আমার হিমুকে খুঁজে বের করব। আদি ঈশানকে রেখে গাড়ি থেকে নেমে সোজা চলে গেল ঈশানের বাড়িতে, কারণ আন্টিকে এবং বাড়ির সবাইকে হিমুর কথা বলতে হবে। যদি হিমু এখানে থেকে থাকে তারা চিনতে পারে, তাই তাদের কাছে ছুটে গেল আদি। আন্টিকে হিমুর ছবি দেখালে বলল তিনি চেনে না। অতঃপর বাড়ির সবাইকে দেখায় আদি, কিন্তু একই অবস্থা। রাস্তায় এসে দেখে ঈশান দাঁড়িয়ে আছে। আদির কাছে এসে বলল, টেনশন করিস না, আমরা হিমুকে খুঁজে বের করব। দুজনে আশেপাশের সব বাড়িতে গিয়ে এক এক করে খোঁজ নিল, কিন্তু কোনো লাভ হলো না। কেউ হিমুকে চেনে না। সিদ্ধান্ত নিল বাজারের সবাইকে জিজ্ঞেস করার, কারণ শুধু এই গ্রামের নয়, অন্য গ্রাম থেকেও হয়তো এখানে আসে, তখন তারা দেখতে পারে। তাই আর লেট না করে বাজারে চলে যায় তারা। বাজার বড় থাকায় হিমুর ছবি নিয়ে দুজনে দুদিকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা ব্যর্থ হয়। বাজারের একটি লোকও হিমুকে কখনো দেখেনি। ঈশানের গ্রামে যত ভাইয়া ফ্রেন্ড আছে তাদের কাছে হিমুর ছবি পাঠিয়ে দেয় হিমুকে খোঁজার জন্য। সবাই হিমুকে খুঁজতে বেরিয়ে পড়ে। সবাই মিলে সারাদিন খুঁজেও হিমুর দেখা মেলে না। ব্যর্থ হয়ে ঈশানের বাসায় ফিরে আসে তারা। আদি বাবা মাকে কল করে জানিয়ে দেয় যে ফিরতে তার কিছুদিন লেট হবে। আজ আদির চোখ চাইছে না ঘুমাতে, মনে হচ্ছে হিমু সামনেই দাঁড়িয়ে আছে। রাতে আদি ছাদে চলে আসে, ঝুমকোটা হাতে নিয়ে তাকিয়ে আছে। এটা হিমুর ঝুমকো। এটাতে হিমুর হাতের ছোঁয়া রয়েছে। আমার আশেপাশে হিমু রয়েছে, সেটা আমি অনুভব করতে পারছি। হিমু, তোকে আমি খুঁজে বের করবই। আজ যখন তোর ঝুমকোর দেখা পেয়েছি, আমার বিশ্বাস এখানে তোর দেখাও পাবো। হিমুর ঝুমকোটা বুকে রেখে ছাদে শুয়ে পড়ল আদি। আজ আকাশের বুকে অজস্র তারা মিটমিট করে জ্বলছে। তারাগুলোর মধ্যে রয়েছে একটি চাঁদ। হিমু আর আদি একদিন ছাদে বসে চাঁদের জ্যোৎস্না উপভোগ করছিল। তখন হিমু তাকে বলেছিল, আকাশের বুকে যে চাঁদটা আছে ওইটা আমি, আর আমার আশেপাশে মানে চাঁদের পাশের তারাগুলো আমার দুই পরিবারের সদস্য, আর দূরবর্তী সব তারাগুলো হলো আমার পেছনে পড়ে থাকা ছেলেগুলো। তবে আমি তাদের কেয়ার করি না। আদি অনেক কৌতূহল নিয়ে ওকে জিজ্ঞেস করেছিল, তাহলে আমি কোথায় আছি? তুই আমার আশেপাশে কোথাও নেই। সব থেকে শেষ প্রান্তে যে তারাটি রয়েছে সেটা তুই। চাইলেও তুই সবাইকে টপকিয়ে আমার পাশে আসতে পারবি না। হিমুর কথা শুনে আদির মুখে অন্ধকার নেমে আসে। আদি ওর কথা শুনে ওর থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে ঘুরে বসেছিল। অতঃপর হিমু আদির সামনে এসে বলেছিল, আচ্ছা শয়তানের হাড্ডি, মনে কর চারটাকে 3 ভাগ করলাম। এই 3 ভাগ থেকে 2 ভাগ আমি, আর বাকি 1 ভাগের জায়গাটা যদি তোকে দেওয়া হয় তাহলে কেমন হয়? আদির উত্তর ছিল, এতগুলো ভালো হয়, তোর পাশে এইটুকু জায়গা আমার জন্য যথেষ্ট। সেদিন হিমুর মুখে ওই কথা শুনে অনেক খুশি হয়েছিল আদি। ও তখন আদিকে শুধু ভালো একটা ফ্রেন্ড মনে করত, আর আদি ওকে ছোটবেলা থেকেই নিজের মনে করেছে। সব সময় আদি ওর পিছনে লেগে থাকতো, তবু ওকে কখনো তার মনের কথা বলেনি। যদি হিমু রিয়াক্ট করে আদির সঙ্গে কথা না বলে সেই ভয়ে। আর যেদিন সে তার মনের কথা ওকে বলল, তখন হিমু তাকে নিজের করে নিল। সেদিনই আদি ওকে হারিয়ে ফেলল। কেন আদির সঙ্গে এমন হলো? এই আদি, আদি! ঈশানের ডাকে আদির ঘোর কাটে। অতঃপর আদি চমকে গিয়ে উঠে পড়ে। রাত 3টা বাজে আর তুই এখানে শুয়ে আছিস? আমি কি হিমুকে খুঁজে পাবো? আদি, এমন করিস না। হিমু যদি এখানে থাকে অবশ্যই আমরা ওকে খুঁজে বের করব। প্রয়োজনে আশেপাশের সব গ্রামে খুঁজে বের করব। হিমুকে ছাড়া আমি আর থাকতে পারছি না। এভাবে ভেঙে পড়িস না, আমরা ওকে খুঁজে বের করবই। কিছুক্ষণ পর ঈশান আদিকে নিয়ে রুমে এলো। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়লো আদি সেটা